নীলা শাড়িটা একটানে খুলে ফেললো সেলিম। তারপর সেই শাড়ি দিয়েই নীলাকে মস্ত খুঁটিটার সাথে বেঁধে ফেললো। নীলা বলল, আল্লাহর দোহাই, আপনি আমার জীবন ভিক্ষা দেন। কিন্তু সেলিম তার অনুনয় শুনল না। সে তার ব্যাগ থেকে কেরোসিনের বোতলটা বের করে নীলা সারা শরীরে কেরোসিন ছিটিয়ে দিল। তারপর পকেট থেকে দেশলাই বের করে বলল, খুনের বদলে খুন, খুনের বদল খুন। মৃত্যুর জন্য তুই প্রস্তুত হয়েছে টাইনি? সেলিম জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটা নিয়ে এগিয়ে আসছে নীলার দিকে। নীলা চোখ বন্ধ করে প্রকাণ্ড জোরে চিৎকার করে উঠল। নীলার আজ বাসর। এই বাসর রাতে যে তার জন্য কাল রাত, সে কোনো দিন জানতো না আগে। খানিক আগেও সাজসজ্জা করে একেবারে হুড়হুড়ির মতো সেজেগুজে খাটের ওপর বসে থেকে সে নাইমের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে সে নাইমকে নিয়ে কত কিছু ভেবেছে। একবার ভেবেছে তাদের প্রথম সন্তান যদি ছেলে হয় তবে তার নাম রাখবে নিবিড়, আর মেয়ে হলে নোলক। ভাবতে ভাবতেই সে ভেবছে, ছি, এসব কি ভাবছি। লজ্জায় নীলা দাঁতে জিভ কাটছে 3বার। তারপর সে ভাবছে নাইমকে আজ সে বলবে। শুনুন, আপনার কাছে আমার একটা চাওয়া আছে। নাইম যদি অবাক হয়ে বলে, কী চাও তুমি আমার কাছে? নীলা তখন আস্তে করে নাইমের কানের কাছে মুখ নিয়ে বলবে, আপনাকে আমি ভালোবাসতে চাই। নাইম কি তখন হো হো করে হেসে উঠবে, নাকি তাকে জড়িয়ে ধরে বলবে? তুমি অনেক ভালো নীলা, অনেক অনেক ভালো। নীলা নিজেই ফিক করে হেসে উঠল। তারপর আবার জিভ কেটে বলল, আর হাসবো না আমি। নাইম এসে যদি দেখে আমি হাসছি, তখন সে ভাববে আমি মনে হয় বোকা, নয়তো ভাববে আমার উপর জিনপুরির কোনো আসর আছে। হাসবে না বলে জিভ কেটেও সে আবারও হেসে উঠল। তারপর বলল, যা, এখন থেকে নাইম না আসা পর্যন্ত আমি হাসতেই থাকবো। কিন্তু মানুষের যা ইচ্ছা হয় তা কি আর সবসময় সে করতে পারে? নীলাও পারল না। সে এখন আর হাসতে পারছে না, এখন সে কাঁদছে। কারণ বাড়িতে রেখে আসা তার ছোট্ট ভাইটির কথা তার খুব মনে পড়ছে। এই ভাইটির বয়স 6, নাম খালিদ। খালিদ তাকে এছাড়া একদিনও ঘুমাতে পারে না। রোজ দিন খালিদকে তার ছড়া শুনিয়ে ঘুমাতে পড়াতে হয়। আচ্ছা, আজ কি খালিদ একা ঘুমাতে পেরেছে? এইসব কিছু ভাবতে ভাবতে বারবার সে ঘড়ি দেখছে। নাইম আসতে দেরি করছে। আচ্ছা, নাইমটা এতটা গর্ধব কেন? সে কি জানে না বাসর রাতটা বাইরে ঘুরে কাটানোর জন্য নয়, এই রাতে স্বামী স্ত্রী দুজন একসাথে থাকতে হয়। নাইম যখন ঘরে ঢুকেছে তখন অর্ধরাত। নাইম পর্দার আড়ালে দাঁড়িয়ে থেকে বলল, আসতে পারি? নীলা কি বলবে? আসুন। না, নীলা কিছুই বলল না। নাইম এবার সালাম দিল, বলল, আসসালামু আলাইকুম, আমি নাইম, আপনার বর। আজ আমাদের বাসর রাত। আমি আপনার ঘরে আসতে চাচ্ছি বাসর পালনের জন্য। আমি কি আসতে পারি? নীলা ফিক করে হেসে উঠল নাইমের কথা শুনে। তারপর গুটি গুটি পায়ে দরজার কাছে এগিয়ে এসে বলল, ওয়ালাইকুম আসসালাম, আসুন। নাইম ঘরে ঢুকতেই তার পা ছুঁয়ে সালাম করতে চাইল নীলা, কিন্তু নাইম সালাম করতে দিল না। সে খানিক সরে গিয়ে বলল, সালাম করতে হবে না, তার চেয়ে বরং আপনি আমার একটা হাত ধরুন। নীলা সত্যিই লজ্জায় মরে যাচ্ছিল, তবুও সে নাইমের একটা হাত ধরল। এবার নাইম মুচকি হেসে বলল, এখন আমার জায়নামাজের কাছে টেনে টেনে নিয়ে যান। নীলা নাইমকে টেনে টেনে নামাজের কাছে নিয়ে গেল। তারপর নাইম বলল, এভাবে রোজ দিন আমায় আপনি জায়নামাজের কাছে টেনে নিয়ে যাবেন। ঘুমাবার আগে রোজ দিন আমরা জায়নামাজে 2 রাকাত নামাজ আদায় করে বলব, হে আল্লাহ, আপনার প্রতি আমরা শুকর আদায় করছি। নীলা আস্তে করে বলল, আচ্ছা। তারপর তারা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলো। নাইম এবার বলল, নীলা, আপনি কি আমায় 1 গ্লাস পানি খাওয়াতে পারবেন? নীলা বলল, জি। লজ্জায় লাল হয়ে পেছনে তাকালো নীলা। তাকিয়ে সে চমকে উঠল। নাইমের চোখে জল। কি অদ্ভুত ব্যাপার! নীলা খানিক ভয়ও পেল। সে সঙ্গে সঙ্গে নাইমের পাশে বসে বলল, আপনি কি আমার প্রতি ক্রোধ কিংবা আমায় পছন্দ হয়নি আপনার? নাইম জল ভরা চোখে নীলার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তাকিয়ে থেকে নীলার হাতটা আরো শক্ত করে ধরে তার বুকের কাছে টেনে নিয়ে বলল, এই যে এখান থেকে আওয়াজ আসছে, আমার হৃৎপিণ্ড বলছে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আপনি আকাশের চাঁদের চেয়েও সুন্দর। তবে কাঁদছেন কেন? নাইম তার বাম হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বলল, খুশিতে আমার জীবনে প্রথম স্পর্শ আপনি, আর আপনি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। নীলা লজ্জায় আড়ষ্ট হয়ে যেতে যেতে বলল, তবে যে আপনি আপনি করে ডাকছেন আমায়? আপন মানুষকে তো আপনি করেই ডাকতে হয়, তুমি করে ডাকতে আমার ভালো লাগে না। আমি আপনাকে সবসময় আপনি করেই ডাকবো। নীলা ফিক করে হেসে উঠে বলল, পানি নিয়ে আসি।
নাইম পেছন থেকে ডেকে বলল, পানির চেয়ে আপনার ঠোঁটের স্পর্শ ভালো হতো, একেবারে সারা জীবনের তৃষ্ণা মিটে যেত। কথাটা শুনে এমন লজ্জা পেল নীলা, কিন্তু ভালো লাগলো তার। টেবিলের ওপর রাখা জগটার কাছে যেতে যেতে সে ভাবল, কি রোম্যান্টিক মানুষ গো। নীলা জগ থেকে চকচকে লম্বা গ্লাসটায় পানি ভরে নিয়ে এলো নাইমের কাছে। এসে সে অবাক হলো, মাত্র 1 মিনিটে কি করে একটা মানুষ ঘুমিয়ে যেতে পারে, তাও আবার যায় না মাছের ওপর। আজ না তাদের বাসর, তাছাড়া পানি খেতে চেয়েছিল আবার মানুষটা, নাকি মজা করে শুয়ে আছে এভাবে নাইম। নীলা ভাবলো সেও মজা দেখাবে, পেটের মাঝে এমন গুঁতো দেবে যে বেচারা খ্যাক করে হেসে উঠবে। নীলা এক হাতে জলের গ্লাসটা ধরে অন্য হাতে নাইমের পেটে একটা গুঁতা দিল। নাইম কিছুতেই নড়ল না। তখন কেন জানি আচমকা ভয়ে নীলার সারাটা শরীর জমে উঠল। নীলার হাত থেকে টুপ করে জল ভর্তি গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। নীলা ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে নাইমের শরীরে নাড়া দিতেই বুঝতে পারল নাইমের শ্বাস প্রশ্বাস চলছে না। সে যেন হঠাৎ নিজেকে বিশ্বাস করতে পারছে না। তাই সে নাইমের গায়ে তীব্রভাবে নাড়া দিতে দিতে ডাকলো, এই যে এই যে শুনুন। একবার দুবার এবং বারবার ডাকলো নীলা, কিন্তু কিছুতেই কাজ হলো না। শেষে কোনো কিছুই বুঝতে না পেরে নীলা বোকার মতো চিৎকার করে কেঁদে উঠল। তার কান্নায় শেষ রাতের আকাশ বাতাস তারা এবং পূর্ণ যুবতী চাঁদটাও পর্যন্ত কেঁপে উঠল। কিন্তু নাইমের কোনো সাড়া মিলল না। সে যেভাবে ছিল ঠিক সেভাবেই পড়ে রইল। নীলার কান্নার গলা শুনে বাড়ির সবাই জেগে উঠল। ভয় ভয় তারা এগিয়ে এলো নীলার ঘরের দরজার কাছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে নাইমের মা সালমা বেগমকে। তিনি দরজার পাশে দাঁড়িয়ে থেকে কাঁপছেন। কাঁপতে কাঁপতেই তিনি দরজায় কড়া নেড়ে বললেন, কি হইছে বৌমা, কান্তাছো কের লেগা? দরজাটা খোলো। নীলা তার শাশুড়ির গলা শুনতে পেয়ে আরও ভয় পেয়ে গেল। এবার সে নাইমের মৃত্যুর শোকের চেয়ে নিজেকে নিয়ে ভাবতে লাগলো বেশি। আচ্ছা, দরজা খুলে যদি তার শাশুড়ি দেখে নিজের ছেলে মরে পড়ে আছে বাসর ঘরে জায়নামাজের ওপর, তখন তিনি বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নিতে পারবেন তো? নাকি সব দোষ দিয়ে বসবেন তাকে, তার চুলের মুঠি ধরে টেনে বলবেন, কাল নাগিনী, তুই আমার ছেলেরে দংশন করতেছস, তোরে আমি ছাড়তাম না, জেলে দিয়াম। নীলার ভয় হচ্ছে, ভীষণ ভয় হচ্ছে। সে কি দরজার খিল খুলে দেবে? নীলা ধীর পায়ে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। তার হাত পা প্রচণ্ড রকম কাঁপছে আর ফুপিয়ে কান্না আসছে। তার হঠাৎ করে মনে পড়ছে সপ্তাহখানেক আগের কথা। সালমা বেগম তাকে ফোন করেছিলেন একদিন বিকেলে। সে ফোন ধরেই বলেছিল, আম্মা কেমন আছেন আপনি? সালমা বেগম তার গলা মধুর করে বলেছিলেন, বালা আছি আম্মা, তুমি কেমন আছো? শরীর ভালা তোমার গোমা? আলহামদুলিল্লাহ ভালো আম্মা। খাওয়া দাওয়া করতেছো তো বালা কইরা? দেখছি তুমি কিন্তু অনেক রোগা। রোগা থাকলে হইব কেমনে? স্বাস্থ্য হইল সুখের মূল মা। এখন থেকে দিনে 5 বার কইরা খাইবা, খাইয়া স্বাস্থ্য ঠিক করবা। নীলা আস্তে করে বলল। আচ্ছা আম্মা। তারপর সালমা বেগম বললেন, মারে, নায়েমের বয়স এখন 25, তার সাথে তোমার বিয়েও দিলাম। তবুও আমার মনে হয় কি জানো মা, নায়েম বুঝি এই একটু পোলা মাত্র। আসলে সন্তানরা তার মার কাছে সবসময় ছোটই থাকে। নায়েমের সাথে তুমি এখন থেকে ঘর সংসার করবা। সে তোমার স্বামী মা। স্বামী হইল মাতার তাজ গো মা। যার স্বামী দুইনাত নাই সেই জানে স্বামী কি জিনিস। তুমি তো বেহুলার কথা জানো। সেই বেহুলা তার স্বামীর জীবন ফিরাইয়া আনার লাইগা কত রাজ্য গেল, কত কষ্ট সহ্য করলো। এটাই হইল প্রতিভক্তি মা। আবার স্বামীরও স্ত্রীর প্রতি অনেক দায় দায়িত্ব। আল্লাহ নবী বলেন, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালা, তাইলে হারসের দিন স্বামীর সব অপরাধ মাপ। নীলার কানে বারবার এসে তার শাশুড়ির কথাগুলো বাজছে। আর বাহির থেকে তখন নাইমের ছোট্ট ভাই সেলিম চিৎকার করে ডাকছে, ভাবি, ও ভাবি, দরজা খোলেন, খোলেন বলছে। সাথে সাথে সালমা বেগমও ডাকছেন, বৌমা, বৌমা গো, এই নাইম ও বাজান কি হইছে তোমার ঘরে? বউ কান্দে কেড়ে লাগিয়া, দরজা খোল বাজার। এই সময়ে একটা কুকুর বাইরে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে আর্তনাদ করে উঠল। নীলা ভয়ে আটকে উঠে চিৎকার করে বলল, হো আল্লাহ রে আল্লাহ। সেলিম এই সময় লাথি দিয়ে দরজাটা ভাঙতে চাইল, কিন্তু দরজা ভাঙল না, খানিক নড়ল শুধু। তারা এবার ভয়ে জমে যেতে লাগলো। সেলিম এবং তার মা দুজনেই কেমন বুদ্ধিশূন্য হয়ে গেল হঠাৎ। এখন তারা কি করবে?
কীভাবে ঘরের ভেতর ঢুকবে কিছুই বুঝতে পারছে না। কুকুরটা আবার ডাকলো, কিন্তু নীলা ভয় পেল না এবার আর। সে আল্লাহর নাম নিয়ে দরজার খিল হাতে দিল, আর মনে মনে ঠিক করলো ভয় পেয়ে কী হবে আর। যে নারীর স্বামী বাসর ঘরে তার স্ত্রীর সাথে মিলনের আগেই মারা যায়, তার আবার কপাল। সে তো বেঁচেও এখন মৃত্যুর সমান। জীবনে কি ভুলতে পারবে কোনোদিন এমন একটি কাল রাতের কথা সে? অথবা তার জীবন কি আর কোনোদিন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে? আজ থেকে তো সে সমাজের চোখে বিধবা সাজবে। খানিক পরেই তার শরীর থেকে নেমে যাবে সকল সাজ সরঞ্জাম, গহনা, রঙিন শাড়ি। তারপর তাকে দেয়া হবে সাদামাটা কোনো পোশাক। কি তার জীবন, কি নির্মম নিয়তি! আহা! খানিক পর হয়তোবা এই বাড়ির লোকারণ্য হয়ে উঠবে লোকে। সবাই এসে ভিড় করবে তার চারপাশে। কেউ কেউ তার দিকে সন্দেহের চোখে তাকাবে। খুনি, পিশাচিনী, ডাইনি, চরিত্রহীন এবং অসতী বলে ডাকতে থাকবে তাকে। আবার কেউ কেউ সহমর্মিতাও দেখাবে। আফসোস করে বলবে, আহা, কি কপাল গো মেয়েটার, বড় দুর্ভাগা মেয়ে, এমন যেন আর কারোর সাথে না হয়। এইসব কথা শোনার চেয়ে কি জেলে যাওয়া ভালো নয়? আদালতে বিচারক যদি তার উপর দোষারোপ করে, তাকে ফাঁসির আদেশও দেয়, তবে তা হবে তার উপর বিচারকের একটা সহমর্মিতা। সে হাসি মুখে কাঠগড়ায় দাঁড়িয়ে তখন বলবে, আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুন। দরজা খুলতেই ওরা চটজলদি ঘরে প্রবেশ করলো। সেলিম এদিক ওদিক তাকিয়ে বলল, ভাইয়া কই? নীলা তখনও কাঁদছে, কান্না থামাতে পারছে না। সে কান্না ভরা গলায় বলল, আপনার ভাইয়া আর কথাটা শেষ করতে পারল না আর নীলা। ধপাস করে পড়ে গেল জমিনের ওপর। সেলিম দ্রুত তাকে ধরল, কিন্তু ততক্ষণে নীলা জ্ঞান শূন্য হয়ে গেল। সেলিম যখন নীলার মুখের দিকে লক্ষ্য করলো, তখন দেখলো ওর মুখ দিয়ে ফ্যানার মতো কি যেন বের হচ্ছে, আর এক পাটির দাঁতের সাথে অন্য পাটির দাঁত একেবারে মিশে গেছে। সে তখন ভয়ানক গলায় বলল, আম্মা, ভাবির অবস্থা খারাপ। সালমা বেগম কী করবেন এখন? খানিক সময়ের জন্য তিনি বোকা বনে গিয়েছিলেন। একটু পর যখন খেয়াল হলো বিপদের সময় সাহস রাখতে হবে বুকে, তখন তার বুকে আপনিতেই বল ফিরে এলো। তিনি নীলার মাথাটা নিজের কোলে টেনে নিতে নিতে বললেন, বালতি দিয়া পানি নিয়ে আয়। সেলিম দৌড়ে গিয়ে পুকুর থেকে বালতি ভরে পানি নিয়ে এলো। সালমা বেগম নীলার মাথাটা একটু উঁচু করে ধরে তার মাথায় পানি ঢালতে লাগলেন, আর মনে মনে বড় ভক্তির সহিত জাপতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনহাজ জালিমিন। প্রায় আধা ঘন্টা ধরে মাথায় পানি ঢালার পর নীলার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর সে আবার চিৎকার করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে সে বলল, আম্মা, আপনার ছেলে আর নাই। সালমা বেগম কথাটা শুনে যেন বিশ্বাস করতে পারলেন না। তিনি শুধু চোখ বড় বড় করে নীলার দিকে তাকালেন। সেলিম এই সময় জায়নামাজের ওপর শুয়ে থাকা তার ভাইয়ের কাছে গেল। নীলা কাঁদতে কাঁদতে আবারও বলল, আম্মা, আপনার ছেলে আর নাই। সালমা বেগম এবার বুঝতে পারলেন সব কিছু। ওদিক থেকে সেলিমও চিৎকার করে কেঁদে উঠেছে। সে নাইমের ওপর ঝুঁকে পড়ে ওর হাতটা ধরে চিৎকার করে ডাকছে, ভাইয়া, ভাইয়া রে, কথা কস না কেন? ভাইয়া, আমার লক্ষ্মী ভাই, তুই কথা ক। সালমা বেগম কিন্তু মোটেও চিৎকার চেঁচামেচি করলেন না, শব্দ করে কাঁদলেনও না। শুধু দেখা গেল তার চোখের কোল গড়িয়ে সরু নদীর মতো জলের তোড় নামছে। তিনি সেই জল হাত দিয়ে মুছেন না। ধীরে স্থিরে পা ফেলে তিনি তার ছেলের কাছে গেলেন। ওখানে গিয়ে তিনি দেখতে পেলেন জায়নামাজের ওপর তার দুই ছেলে। এক ছেলে জীবিত আর অন্য ছেলে মৃত। মৃত ছেলেটা শুয়ে আছে জায়নামাজের ওপর। সালমা বেগম ছেলেদের পাশে বসলেন। সেলিম খুব পাগলামি করছে, চিৎকার চেঁচামেচি করছে, বারবার ডাকছে তার মৃত ভাইটিকে। সালমা বেগম নাইমের মাথাটা তার কোলের ওপর টেনে নিলেন। তারপর চেয়ে থাকা চোখ দুটো বন্ধ করে দিয়ে ডাকলেন নীলাকে। বললেন, বৌমা, এদিকে আসো। সেলিম তার মার কথার ওপর চিৎকার করে বলল, এই মহিলা এখানে আসবো কেন? আমার ভাইয়ের সেই মারছে, খুন করছে, নাহলে একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে কেন মরে যাবে? সালমা বেগম সেলিমকে ধমক দিয়ে বললেন, চুপ কর বলছি। চুপ করব? কেন চুপ করব? খুনিরে খুনি বলবো না তো কাকে বলবো? এই মহিলা খুব পরিকল্পনা করে আমার ভাইটারে মারছে। নীলা সেলিমের কথাগুলো শুনছে, কিন্তু এইসব কথা তাকে মোটেও অবাক করে দিচ্ছে না, কিংবা সে ভয়ও পাচ্ছে না এখন আর। কারণ সে জানতো বেহুলার কোনো দোষ না থাকা সত্ত্বেও স্বামীর মৃত্যুর জন্য তাকেই দোষারোপ করা হয়েছিল। বেহুলা তো যেভাবেই হোক কষ্ট করে তার স্বামীকে সুস্থ করে নিজেকে সতী নিরাপরাধ প্রমাণ করেছিল। কিন্তু সে কি করে নিজেকে সতী নিরাপরাধ প্রমাণ করবে? তার তো আর কোনো উপায়ই আর নাই। সালমা বেগম আবার ডেকেছেন নীলাকে। নীলা এবার হেঁটে যাচ্ছে তাদের কাছে। সেলিম এবারও বলছে, খবরদার গোলাম ডাইনি,
খবরদার, খালি আরেক পাও এদিকে আগাইলে তোরে আমি খুন করে ফেলবো। সেলিমের মুখ থেকে এমন একটা ভয়ঙ্কর কথা শোনার পরেও সে এগিয়ে আসছে, কিংবা তার শাশুড়ি তাকে ডেকে নিয়ে কি করে বসেন তাও তো সে জানে না। ছেলের খুনি হিসেবে তাকে দোষারোপ করে খুনটুনো তো করে ফেলতে পারেন, তবুও নীলা ভয় পাচ্ছে না। সেলিম এখনও চিৎকার করে বলছে, এই খুনি, থাম তুই, এদিকে একটা পাওয়ার ফেলবে না বলছে। আমি কিন্তু তোরে খুন করে ফেলবো, সত্যি খুন করে ফেলবো। নীলা তবুও এগিয়ে যাচ্ছে। কি সাহস তার! সেলিম খানিক ক্ষিপ্রই ছিল তখন। হঠাৎ এভাবে নিজের সবচেয়ে কাছের মানুষটার মৃত্যু তাকে উন্মাদ করে তুলল, এবং তার ভেতর খুব করে সন্দেহ ঢুকে গেছে যে নাইমের মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তার ভাবি নীলা খুব কৌশল করে তার ভাইটিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এই সন্দেহ থেকেই তার জেদ বেড়ে গেছে। সে প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছারকার হয়ে যেতে যেতে ভাবল তাকে প্রতিশোধ নিতে হবে, যে করেই হোক তাকে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। খুনের বদল খুন করতে হবে। তাই নীলা তাদের কাছে ঘেঁষতেই মেঝেতে পড়ে থাকা গ্লাসের ভাঙা টুকরো ছুঁড়ে মারল সে নীলার ওপর। নীলা সরে গিয়েও নিজেকে বাঁচাতে পারল না। সেলিম ফের ঢিল ছুড়ল। সেই ঢিল গিয়ে তার কপালটার দিকে ঠিক ডানে এসে লাগলো। আরেকটু হলে চোখেই পড়তো। নীলা নিজেকে হঠাৎ বিশ্বাস করতে পারল না। এটা কিভাবে করে ফেলতে পারলো সেলিম? তবে কি তার দুর্দশা শুরু হয়ে গেছে? নীলা তার কপালে হাত দিয়ে দেখলো অনেকখানি জখম হয়ে গেছে। ওখান থেকে স্রোতের মতো রক্ত নেমেছে গলগল করে। সেই রক্তে ভিজে যাচ্ছে তার গালের একপাশ, গলা আর বিয়ের রঙিন শাড়িখানিও। সে এখন হতবম্ব, স্থবির এবং ভীত সন্ত্রস্ত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। এক পাও নাড়ছে না, যেন সে এখানেই শেকড় গেঁথে ফেলেছে জন্মকাল দাঁড়িয়ে থাকার জন্য। সালমা বেগম মৃত ছেলের মাথা তার কোল থেকে নামিয়ে যত্ন করে জায়নামাজের ওপর রেখে দৌড়ে এলেন নীলার কাছে। এসে নীলাকে আঁকড়ে ধরে বললেন, পাগল হইয়া গেছে ভাইয়ের লেগা ভাই। ও এইসব কিছু বুঝ থেকে করতেছে না মা। সেলিম পাগল হইয়া গেছে। নীলা কোনো কথা বলল না তার শাশুড়ির কথার পরে। সে যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে এখনও। তুমি আসো, আমার সাথে আসো। নীলাকে ধরে ধরে তার শাশুড়ি ঘরের বাইরে ওঠানোর দিকে নিয়ে গেলেন। উঠোনের পরে মস্ত পুকুর, পুকুরের পাড়ে নানান গাছ গাছড়া, সবুজ দূর্বা। সেই দূর্বার শীর্ষে জমে আছে বিন্দু বিন্দু শিশির। সালমা বেগম ওখান থেকে শিশির মাখা কিছু দূর্বা ঘাস ছিঁড়ে হাতের তালুয় নিয়ে থেতলে তা এনে লাগিয়ে দিলেন নীলার কপালে। নীলা ব্যথায় তার জিভে দাঁত কামড়ে ধরল। সালমা বেগম আকাশের দিকে তাকিয়ে বললেন, চিন্তা কইরো না মা, সব ঠিক হইয়া যাইব। আল্লাহ পাক সব ঠিক কইরা দিব। আর সেলিম তো তোমার ভাইয়ের মতোই। এর আচরণে তুমি কিছু মনে কইরো না মা। ভাইয়ের এইরকম মৃত্যু সে মাইনা নিতে পারতাছে না। দাফন কাফন হোক, দেখবা সব ঠিক হইয়া যাইব। না, সেলিমের আচরণে নীলা মোটেও কিছু মনে করেনি, বরং এটাই তো স্বাভাবিক। হঠাৎ একজন মানুষ বাসর ঘরে মরে পড়ে থাকবে আর তার আত্মীয় স্বজন তা সহজভাবে মেনে নেবে, এটা তো নিয়ম না। বরং নিয়ম হলো বাসর ঘরে যে নতুন বউটি আছে তাকে দোষারোপ করা, খাতিয়ে দেখা তার কার সাথে প্রেমের সম্পর্ক আছে। এই প্রেমের জন্যই তো খুন। কিন্তু নীলার কাছে তার শাশুড়িকে স্বাভাবিক মনে হচ্ছে না। তিনি যে আচরণ করছেন তাও স্বাভাবিক নয়, কারণ পৃথিবীতে কোনো মাই তার সন্তানের মৃত্যুতে এমনভাবে সৌম্য শান্ত হয়ে থাকতে পারে না। কিন্তু তার শাশুড়ি তা পারছেন। কিভাবে পারছেন? এতটা পাষাণ হতে পারেন তিনি? কিছুতেই নীলা তা বুঝে আসছে না। ফজরের আজান হয়েছে, একটা দুটো পাখি ডাকতে শুরু করেছে। সালমা বেগম পুকুরে গিয়ে উজু করলেন, তারপর ঘরে ফিরে নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পর তিনি 2 হাত তুললেন খোদার দরবারে। দোয়ায় তিনি বললেন, হে মাবুদ, তুমি এত বড় পাষাণ কেন গো মাবুদ? মাবুদ, আমার ছেলে সব থেকে আনন্দের দিনে তারে তুমি কাইরা নিলা, আমার বুক থেকে কেন নিলা? সালমা বেগম কাঁদছেন, পাগলের মতো কাঁদছেন। তার কান্নায় বাড়িটা কেমন থম থম করে উঠল। এবার তার সাথে কান্নার গলা মিশালো সেলিমও। সে তার মায়ের কাছে এসে মার গলা জড়িয়ে ধরে বলল, ভাইয়া নাই আর আম্মা, আমার কলিজার টুকরা ভাইয়া নাই। সালমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, নিয়তি, নিয়তি রে বাপ। এই পৃথিবীতে নিয়তির খেলা হইল সবচেয়ে বড় খেলা। নিয়তির চাইতে বড় কোনো সত্য নাই বাপ। সেলিম ফুপিয়ে উঠল আবারও। সে বলল, আম্মা, আমি নিয়তির ওপর ছাড়বো না বিষয়টা। আমার মন বলছে ভাবির হাত আছে এ ভাইয়ার মৃত্যুতে। মানুষের মৃত্যুতে মানুষের কোনো হাত থাকে না রে বাপ। হাত থাকে আল্লাহর। তিনি ইচ্ছা করলেই মানুষ মারে, ইচ্ছা করলেই বাঁচে।
সেলিম তার মার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠল। সে তার মাকে ছেড়ে দিয়ে সরে গিয়ে বলল, আম্মা, তুমি ডাইনিটার পক্ষ নিচ্ছ? সালমা বেগম তার ছেলের দিকে সৌম্য শান্ত চোখে তাকিয়ে বললেন, আমি সত্যের পক্ষে নিচ্ছি। মরা মানুষ নিয়ে মিথ্যা নাটক সাজানো আমি পছন্দ করি না। নাটক? নিজের সন্তানের আকস্মিক মৃত্যুকে তুমি সহজ করে দেখছো? কঠিন কইরা দেখলে কি হইব বাপ? কঠিন কইরা দেখলে কি তোর ভাই ফিরে আসবো? সেলিম এখন যা রাগ পাচ্ছে সে তবুও শান্ত ভঙ্গিতে বলল, মৃত্যুর পর কেউ ফিরে আসে না, কিন্তু তার মৃত্যুর জন্য যে দায়ী, তার শাস্তি হলে সে সুখ অনুভব করে, তার আত্মার শান্তি পায়। সালমা বেগম বললেন, চুপ করো তো বাপ। আত্মীয় স্বজনেরে খবর দে, পাড়া প্রতিবেশীরে জানা। তারা যত জলদি আইব তত জলদি ভাইয়ের দাফন কাপনের ব্যবস্থা কর। তার আত্মা কষ্ট পাইতাছে। আত্মীয় স্বজনেরে খবর দে, জলদি কর সবকিছু। সেলিম মায়ের কথা মতো ঘর থেকে বেরিয়ে গেল। পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনদের কাছে খবর পৌঁছাতে হবে, জলদি করতে হবে সব কিছু। মায়ের আদেশের পরে আর কোনো কথা নেই সন্তানের। সালমা বেগমের সব কথা শুনছিল ও ঘর থেকে নীলা। সে দৌড়ে এসে তার শাশুড়ির কোলের ওপর জলের মতো ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আম্মা, আমার ভাগ্য এত মন্দ কেন গো আম্মা? সালমা বেগম নীলাকে সান্ত্বনা দিতে চেয়ে নিজেই গলা ছেড়ে কেঁদে উঠলেন। এই যে চেষ্টা করলেন কান্না থামাতে, ভাবলেন তিনি কাঁদলে তো নীলা সেলিম আরও ভেঙে পড়বে, কিন্তু তিনি নিজেকে হাত ধরে রাখতে পারলেন না। মুহূর্তে দুটি মেয়ে মানুষের কান্নায় বাড়িটি কান্না বাড়ি হয়ে উঠল। ততক্ষণে খবর পেয়ে বাড়িতে মানুষের জটলা শুরু হয়েছে। পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনেরা আসতে শুরু করেছে ধীরে ধীরে। খবর পেয়েছেন নীলার বাবাও, কিন্তু তিনি এই কথা নীলার মাকে জানাননি। তিনি বলেছেন নীলার শাশুড়ির হঠাৎ বড় অসুখ করেছে, বাঁচার সম্ভাবনা ক্ষীণ। তার নাকি ইচ্ছে বেআই বেআনের সাথে দেখা করার কথা বলার। এই কথা বলেই তিনি নীলার মা জাহানারাকে নিয়ে নীলার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছেন। সত্যিটা জানলে সহজে মানতে পারবে না বলেই তিনি মিথ্যা বলেছেন তার স্ত্রীর কাছে। সেলিম খুব পাগলামি করছে। একবার বাটি নিয়ে নীলার কাছে দৌড়ে গিয়ে তাকে খুন করে ফেলতে চাইছে, কিন্তু বাড়ি ভর্তি মানুষের জন্য সে পারেনি। তাকে ধরে ফেলে তার কাছ থেকে বটি কেড়ে নেওয়া হয়েছে। সে এখন বাড়ির পেছনে শিউলি গাছটার নিচে বসে আছে। ওখানেই একদল মানুষ নাইমের জন্য কবর খুঁড়ছে। সে কবর খোঁড়ার কাজে তদারকি করছে। একবার সে এখানেও পাগলামি করছে। কবর খুঁড়তে থাকা মানুষদের মধ্যে থেকে একজনকে সে জিজ্ঞেস করছে। কবর হতে ছোট কেন? যাকে জিজ্ঞেস করছে তার বয়স 40 পেরিয়েছে। মধ্যবয়স্ক লোকটি বিজ্ঞের মতো বলল, মাপঝোপ কইরাই লইছি, কোনো সমস্যা নাই। সমস্যা আছে, আপনার মাপ ঠিক হয়নি। আপনি আমাদের দুই ভাইয়ের মাপ নিয়ে কবর করেন। এই কবর আমাদের দুই ভাইয়ের কবর, জোর কবর। সেলিমের কথা শুনে এই লোকটা এমন ভয় পেল, সে সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে বাড়ির দিকে দ্রুত পা ফেলে চলে গেল। পেছন থেকে ডেকেও আর কেউ তাকে পেছনে ফেরাতে পারল না। সে ভয় পেয়েছে, ভীষণ ভয়। নীলার বাবা মা এসে গেছেন। নীলার মা কিভাবে যেন বাড়ির দেউটি পর্যন্ত আসতেই বুঝে গেছেন আসলে কি ঘটেছে বাড়িতে। তিনি দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকলেন। তারপর সর্বহারা কোনো মা পাখির মতো আর্তনাদের গলায় ডাকলেন, নীলা, নীলা মারে। নীলা তখন বসে আছে বড় ঘরের খাটের ওপর। না, বউ সেজে নয়, বিধবার পোশাকে, সাদা শাড়ি, গায়ের সকল অলংকার খুলে ফেলতে হয়েছে তার দু গালে জলের দাগ বসে আছে। তবুও তাকে কি সুন্দর লাগছে। নীলার চারপাশেই মেয়েদের ভিড়। কৌতূহলী মহিলারা জানতে চাইছে কিভাবে কি হলো। এক মহিলা তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, মেলামেশার পরে মারা গেছে না আগে? নীলা কোনো উত্তর দেয়নি। এই সময় আবার দরজার পাশে দুটি মহিলা তাকে নিয়ে কথা বলছে। একজন বলছে, আমার মন বলে কি বউ, এইখানে একটা বিরাট রহস্য আছে। কি রহস্য আছে? অপর মহিলাটি চোখ কপালে তুলল। তারপর যে মহিলাটি কথা বলতে শুরু করেছিল সেই ফিসফিস করে বলল, বউডারা সুবিধার মনে হইতেছে না, খারাপ মাইয়া, চরিত্রে সমস্যা আছে। দেখো না এখনো মায়ার চেহারা কেমন উজ্জ্বলা, যেন খুশিতে আত্মহারা। দেখো দুদিন পর সব ক্লিয়ার হইয়া যাইব পানির মতো। নীলা শুনেছে, স্পষ্ট শুনেছে। ঠিক এই সময় বাহির থেকে তার মা ডেকে উঠেছে। নীলা গলা শুনেই বুঝে ফেলেছে তার মা এসেছে। সে সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফিয়ে নেমে দরজা পেরিয়ে বাইরে চলে গেছে। বাইরে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে দ্বিতীয়বার জ্ঞান হারিয়েছে। কিন্তু উপস্থিত অধিকাংশ মেয়ে মানুষই তার জ্ঞান হারানোর চেয়ে তার চরিত্র নিয়ে আলোচনা করতেই বেশি মজা পাচ্ছে। কেউ কেউ বলছে, দেখো দেখো, নতুন বউ কি করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ছি ছি, অতসী
চরিত্রহীন। দুপুর 2টো, আকাশে কড়া রোদ। লাশ জলদি দাফন করতে হবে। জানাজা হয়ে গেছে। খাটিয়া করে কবরের পাশে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতে কান্নার রোল পড়েছে। এত মানুষ কাঁদছে যে এখান থেকে নীলা কিংবা সালমা বেগমের গলা আলাদা করা যাচ্ছে না। লাশ যখন খাটিয়া করে নিয়ে যাচ্ছে তখন নীলা চিৎকার করে ডেকে উঠল। একটু রাখুন প্লিজ, একটু রাখুন। বাড়ির সবাই হঠাৎ কান্না ভুলে গিয়ে নীলার দিকে তাকিয়ে আছে। খাটিয়া বাহকেরা থমকে দাঁড়িয়ে গেছে বাড়ির আঙিনায়। তারা কেউ বুঝতে পারছে না নতুন এবং বিধবা বউটি হঠাৎ তাদের থামতে বলল কেন। নীলা দৌড়ে আসছে। তার পেছনে উঠছে লম্বা কালো চুল, আর পেছনে ধুলোয় গড়াচ্ছে সাদা আঁচলখানি। নীলা খাটিয়ার ওপর ঝুঁকে গিয়ে কাফনের কাপড়টা নাইমের মুখ থেকে খানিক সরিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল। তারপর যখন তার চোখ ভিজে উঠেছিল জলে, তখন সেই জল বাঁ হাতের পিঠ দিয়ে মুছে ভেজা গলায় বলল, আপনি যে আমায় ছেড়ে এভাবে একা একা চলে যাচ্ছেন, আমার কি হবে বলুন তো? আপনি এমন স্বার্থপর কেন? আমি কিভাবে একা বেঁচে থাকবো এই পৃথিবীতে? আপনাকে যে আমি ভালোবেসে ফেলেছি। আপনি কি জানেন না, নারীরা খুব মায়াবতী হয়। বিয়ের পর নারীরা শুধু তার স্বামীকেই ভালোবাসে। আপনি কি জানেন না, একজন নারীর কাছে তার স্বর্গ তার স্বামী। তারপর সে নাইমের মুখে, কপালে আর নাকে খানিক ছুঁয়ে দিল তার হাত। তার ভেজা হাতের স্পর্শ কি নাইম পাচ্ছে? মানুষ মৃত্যুর পরেও কি তার প্রিয়জনদের স্পর্শ পায়? যদি পেত তবে তার মা যে এখন তার মরে যাওয়ার স্থানটিতে পড়ে গড়াগড়ি করে রোদন করছে তা টের পেত। টের পেত নীলার ভালোবাসা, সেলিমের ভ্রাতৃত্বের দৃঢ়তা। ওরা জানতো নীলা সহজেই লাশের কাছ থেকে সরবে না। তাই তারা নীলার বাবাকে ডাকলো। ফয়জুর রহমান তার শক্ত হাতে নীলাকে জাপটে ধরে রাখলেন, আর এই সুযোগে তারা লাশ নিয়ে চলে গেল কবরের কাছে। নীলা কাঁদছে, রোদন করে কাঁদছে, আর বলছে, আপনি তো বলে গেলেন না, আমি এখন কি করব? আপনি না বলেছিলেন আপনাকে রোজ দিন যায় নামাজের কাছে হাত টেনে টেনে নিয়ে যেতে? এখন তো আপনি চলে গেলেন। আপনি কি ভীষণ মিথ্যাবাদী, আপনি কি ভীষণ মিথ্যাবাদী। নীলার বাবা ফয়জুর রহমান মেয়েকে কত করে যে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না। নীলা কাঁদছে, যেন কাঁদতে কাঁদতে সেও আজ মরে যাবে। সেলিম আবারও পাগলামি শুরু করেছে। নাইমের লাশ কবরে নামাতে দিচ্ছে না। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, আমি ভাইয়াকে ছাড়া থাকতে পারবো না, আমি ভাইয়াকে ছাড়া থাকতে পারবো না, আমি ভাইয়াকে কবর দিতে দেব না। সবাই বুঝ দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। তার মা এলে কাজ হবে। মাকে মানবে এই ভেবে তার মাকে ডাকা হলো। সালমা বেগম এসেছেন। তার ভেতর পুরে ছারকার হয়ে যাচ্ছে, তবুও তিনি এমন ভান করলেন যেন তিনি শক্তপোক্ত আছেন। তিনি ছেলেকে আদেশ করলেন, বাবা এদিকে আয়, আয় আমার কাছে আয়। সেলিম তার মার ডাকে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে মার কাছে চলে এলো। সালমা বেগম ছেলেকে জড়িয়ে ধরে বললেন, আমার এক সারা চইলা গেছে, তুইও যদি এমন করস তখন আমার কি ভালো লাগে বাপ? সেলিম কাঁদতে কাঁদতে বলল, আমি পারি না, ভাইয়াকে বলতে পারি না আমি। সালমা বেগম ছেলের সাথে নানান কথা বলতে লাগলেন। তখন নানান বোঝ দিলেন ছেলেকে, আর এই সুযোগে তারা কবর দিয়ে ফেলল নাইমের। সাথে সাথে সেই কবরে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হলো। কালকের জীবন্ত হাসি খুশি মানুষটা এখন কবরের ভেতর। আহা, কী জীবন, ক্ষুদ্র জীবন। জাহানারা বলেছেন নীলাকে সাথে করে বাড়ি নিয়ে যাবেন। স্বামীহীন মেয়ের তো এখানে থেকে কোনো লাভ নেই। তাছাড়া এমন না যে তার মেয়ের বিয়ের বছরখানেক পরে তার স্বামী মারা গেছে, এমনকি দিন 10ও নয়। বাসরের আগেই মৃত্যু। তিনি তার মেয়েকে বিধবা হতে দেবেন না, কিছুতেই না। মেয়েকে তিনি বললেন এইসব সাদামাটা কাপড় ছেড়ে তার রঙিন কাপড় পরতে। তার মেয়ে বিধবা নয়, এটাই তিনি প্রমাণ করতে চাইছেন। কিন্তু নীলা তা মানছে না। সে তার মায়ের কথার প্রতিবাদ করছে, বলছে, বিয়ের পর কোনো মেয়ের স্বামী মারা গেলে সে বিধবাই হয় মা। জাহানারা মেয়ের কথায় চমকে গিয়েছেন। তিনি বললেন, বিয়ের পর? কিন্তু তোদের বিয়ের কার্যাবলী তো এখনো শেষ হয়নি। আম্মা, কবুল বললেই বিয়ে হয়ে যায়। আমি কবুল বলেছিলাম এবং মন থেকেও তাকে মেনে নিয়েছিলাম। আমার স্বামী মারা গেছে, আমাকে 4 মাস এখানে থাকতে হবে। এর আগে কোনোভাবে বাড়িতে যাব না আমি। ফয়জুর সাহেব বললেন, এটাই বরং ভালো। অবশ্য সালমা বেগম এই বিষয়ে কিছু বললেন না। তিনি শুধু নীলাকে বললেন, মা গো, তোমার যা ইচ্ছা তাই করো। তুমি যদি মনে করো বাড়ি চলে যাইবা যাও, এইখানে থাকার ইচ্ছা হইলে থাকো। তোমার মনের অবস্থা খারাপ তা আমি জানি, আমার কোনো অধিকার নাই তোমার উপর জোর খাটাইবার।
নীলার কেন জানি এই মহিলাকে খুব আপন মনে হচ্ছে। হঠাৎ কেন জানি মনে হচ্ছে এই মহিলাকে ছেড়ে সে কিছুতেই কোথাও যেতে পারবে না। চলে গেলে তিনি অনেক কষ্ট পাবেন, অনেক অনেক কষ্ট পাবেন। তার চেয়ে কষ্ট করে হলেও সে এখানে 4 মাস থাকবে, শাশুড়ির পাশে থাকবে। তাছাড়া এই বাড়িতে তার স্বামীর ছায়া আছে, এই ছায়া ছেড়ে সে কি করে চলে যাবে? নীলা বলল, আব্বা, আমি এখানে থাকবো। ফয়জুর সাহেব বললেন, আচ্ছা, এইখানেই থাকো তুমি মা। আমি কয়দিন পর পর তোমার আয়সা দেখা যাবো। তোমার মার ইচ্ছা হইলে সেও আসবো। নীলা বলল। আচ্ছা। তার বাবা মা চলে যাওয়ার সময় নীলার কী যে কষ্ট হলো। সারা সন্ধ্যা সে বিছানায় পড়ে থেকে বালিশে মুখ ডুবিয়ে কেঁদেছে আর ভেবেছে মাত্র একদিন আগেও তার জীবনটা কী সুন্দর ছিল। বাসর ঘরে ফুলসহ বিছানায় বসে বসে কত স্বপ্ন সে মনে মনে এঁকেছিল। সে কি তখন জানতো তার একটি স্বপ্নও আর পূরণ হবে না? নীলার ফুপিয়ে কান্না আসছে। আজ তার বাবা মার সাথে খালিদ আসেনি। খালিদের কথা সে জিজ্ঞেসও করেনি তাদের কাছে, কিন্তু এখন খুব মনে পড়ছে ছোট্ট ভাইটির কথা। খুব কষ্ট হচ্ছে তার, খুব খুব কষ্ট। হঠাৎ সে তার পিঠে কোমল একটা হাতে স্পর্শ পেল। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে এসে দেখলো তার শাশুড়ি এসে বসেছেন পাশে। তার হাতে প্লেট ভর্তি গরম খিচুড়ি। সেই খিচুড়ি থেকে সাদা ধোঁয়া উঠছে কুণ্ডুলি পাকিয়ে। সালমা বেগমকে কাছে পেয়ে তার কান্না আরও বেড়ে গেল। সালমা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাইন্দো না মা, কানলে তো আর মানুষ ফিরাইব না, বরং কষ্ট হইব তার রুহর। মা, সারাদিন তুমি কিছু মুখে দাও নাই, এখন খিচুড়িটা খাও মা। নীলা তার ভেজা গলায় বলল, কিভাবে খাবো আমি আম্মা? আমার গলা দিয়ে খাবার নামবে না। নীলার মুখ ভেঙে আবারও কান্না আসছে। সালমা বেগম বললেন, না খাইলে কেমনে হইব মা, শরীর তো ভাইঙ্গা পড়বো। খাও মা, লক্ষ্মী মা আমার। সালমা বেগম তার মুখের কাছে এনে নলা ধরেছেন। নীলা জানে তার শাশুড়িও সারাদিন কিচ্ছু মুখে তোলেনি। সে তার শাশুড়িকে বলল, আপনি যদি খান তবে আমিও খাবো আম্মা। সালমা বেগম বললেন, আমিও খাওয়ামো মা, এই দেহ খাইতাছে। বলেই সালমা বেগম নিজের মুখে এক নলা ভাত নিলেন। তারপর নীলার মুখেও দিলেন। কি কষ্ট হলো যে সেই ভাত খেতে নীলার। রাতে নীলা তার শাশুড়ির সাথে ঘুমাতে গেল। ঘুমাবার আগে তার শাশুড়ি নাইমের বিষয়ে কত কী গল্প করলেন। নীলা সেসব মনোযোগ দিয়ে শুনল এবং অন্ধকারে চাপা স্বরে কাঁদল। আগের রাতে ঘুম না হয় এবং সারাদিন কান্নাকাটি করায় সালমা বেগমের শরীর ছিল ক্লান্ত, তাই তিনি হঠাৎ ঘুমিয়ে গেলেন। তার ঘুম যখন ভাঙল তখন রাত 3টে। তিনি ঘুম থেকে উঠে বিছানায় শূন্যতা অনুভব করলেন। তিনি তার ডান হাতটা বিছানায় রাখলেন, কিন্তু নীলার স্পর্শ পেলেন না। খুব ভয় পেয়ে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে টর্চ জ্বালালেন, আর তখনই তার ভয়টা আরও বেড়ে গেল, কারণ ঘরের দরজাটা ছিল খোলা। তিনি চিৎকার করে ডাকলেন, সেলিম, সেলিম। সেলিম তার ঘর থেকে জলদি বের হয়ে এলো। সেও ঘুমিয়ে গিয়েছিল। সালমা বেগমের ডাকে হঠাৎ জেগে উঠেছে। সে ভীত সন্ত্রস্ত গলায় বলল, কি হচ্ছে আম্মা? সালমা বেগম কাপা গলায় বললেন, বৌমা ঘরে নাই। ঘরে নেই মানে? সালমা বেগম বললেন, আমি ঘুমাইয়া গেছিলাম, ঘুম থেকে উঠতে দেখি বিছানায় আমার পাশে সেই নাই। তারপর লাইট জ্বালাইয়া দেখি দরজা খোলা। সেলিম এখন কি করবে বুঝতে পারছে না। তার মনে হচ্ছে নীলাকে এখানে রাখা ঠিক হয়নি, না রাখাই ভালো ছিল। তার ভয় হচ্ছে, ভীষণ ভয়। আর মনে হচ্ছে নীলা মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয়, সে অনেক দ্রুত। তার চরিত্র রহস্য আছে, গভীর রহস্য। সেলিম ভাবছে। তার ভাবনাকে এলোমেলো করে দিয়ে হঠাৎ সালমা বেগম বললেন, আমার পেছন পেছন আয় বাপ। সেলিম কিছুই বুঝতে পারছে না তার মার কাণ্ড কারখানা। তবে তার মায়ের আদেশ তার যে করেই হোক পালন করতেই হবে। সে হাঁটছে, তার মায়ের পিছু পিছু হাঁটছে, কিন্তু বুঝতে পারছে না তার মা এই রাতে কোথায় যাবে। নাইমের কবরের চারিদিকে বাঁশের বেড়া দেয়া। নীলা সেই বেড়ার ওপর হাত রেখে দাঁড়িয়ে আছে। কবরের ওপর তখন গুটি কয়েক জোনাকি পোকা মিটমিট করে জ্বলছে। দূরের বন থেকে কামিনী ফুলের মিষ্টি অথচ মন কারা গন্ধ আসছে বাতাসে ভেসে। নীলা হঠাৎ কথা বলল, আপনি আমায় ডেকেছিলেন কেন? ভয় পেয়েছিলেন বুঝি একা একা? না, আমি ভয় পাই না। আমি পুরুষ মানুষ। পুরুষ মানুষ কখনো ভয় পায় না। তাহলে ডেকেছিলেন কেন? আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। সারাদিন তো মানুষ ছিল আমার চারপাশে, তাই কথা বলতে পারিনি। এখন পরিবেশ নীরব, নিস্তব্ধ, কেউ নেই আমার পাশে। এই তো কথা বলার সময়, তাই আমি আপনাকে ডেকেছি। আমার সাথে আপনার এত কথা বলতে ইচ্ছে হয় কেন? আমি আপনার কে? এমন উদ্ভট প্রশ্ন শুনে নাইমের যা মন খারাপ হলো। তবুও কি প্রিয়তম স্ত্রীকে তার মন খারাপই দেখানো যায়? সে মিষ্টি হেসে বলল, স্ত্রী? আপনি আমার স্ত্রী হন। স্ত্রী? স্ত্রীকে তো আপনি ভালোই বাসেন না।
ভালোবাসলে কি আর একা ফেলে চলে যেতেন? আমি আপনার সাথে কথা বলবো না, একটা কথাও বলবো না। এই সময় নাইম কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করুন, আমি আপনাকে খুব ভালোবাসি। ভালোবাসি বলেই তো আপনাকে ডাকি। আমি ডাকলে আপনি কিন্তু রোজ দিন আসবেন। আমরা রাতভর জেগে জেগে গল্প করব। নীলা এই কথা শুনে কি যে খুশি হলো, সে ফিসফিস করে বলল, আপনাকে আমি একটা কথা বলবো। বলুন। আমিও আপনাকে ভালোবাসি। কথাটা বলে সে লজ্জায় মুখ লাল করে ফেলল। এই সময় নাইম বলল, আপনি কি আমার পাশে একটু শুবেন? আমার খুব ইচ্ছে একসাথে দুজন শুয়ে থাকতে। নীলা মৃদু হেসে লজ্জায় লুকিয়ে যেতে চাওয়া শব্দে বলল। আচ্ছা। তারপর নীলা একেবারে কবরের গা ঘেঁষে মাটিতে শুয়ে পড়ল এবং অল্পক্ষণের ভেতর ঘুমে তলিয়ে গেল। সালমা বেগম টর্চের আলোতে দূর থেকে দেখলেন কবরের পাশে সাদা কাপড়ের মতো কিছু একটা চকচক করছে। তিনি দ্রুত পা ফেলে কবরের পাশে গেলেন। তার পেছনে পেছন গেল সেলিম। তিনি কাছে গিয়ে চমকে উঠলেন। নীলা শুয়ে আছে কবরের গা ঘেঁষে, তার পরনে সাদা থান শাড়ি। এই শাড়িখানাই সারাদিন তার পরনে ছিল। রাতেও এই শাড়ি পরেই সে ঘুমাতে গিয়েছিল। সাদা শাড়ি পরে সবুজ লতাপাতার ভেতর শুয়ে ঘুমিয়ে থাকা নীলাকে যে কী পবিত্র দেখাচ্ছে। এমন একটা লক্ষ্মী মেয়ের জীবনে এত কষ্ট কেন? সালমা বেগমের চোখে জল নেমে এলো মুহূর্তে। সেলিমও তার চোখে হাত দিল। তার চোখও কি খানিক ভিজে উঠেছে জলে? সালমা বেগম নীলার গা স্পর্শ করে আস্তে করে তাকে ডাকলেন, বৌমা, ও বৌমা। নীলা চমকে উঠে তাকাতেই দেখলো তার শাশুড়ি তার গা ছুঁয়ে আছে এবং চারিদিকে তাকিয়ে দেখলো ঘন অন্ধকার। সেই অন্ধকারের ভেতর টর্চ হাতে দাঁড়িয়ে আছে সেলিম। সেলিমকে দেখে তার ভয়ে বুক জমে উঠল। সালমা বেগম বললেন, মা, এইখানে তুমি আসলা কেন এত রাইতে? জায়গা তো বালা না। নীলা কথা বলল না। সে চুপচাপ উঠে বাড়ির পথ ধরল। সালমা বেগমও আর কিচ্ছু বললেন না, চুপচাপ হাঁটছেন। কথা বলল সেলিম। সে থমথমে গলায় বলল, কাল সকাল ওনার বাপরে খবর দিব আম্মা। কি খবর দিবি? আটকে উঠে গলায় জিজ্ঞেস করলেন সালমা বেগম। সেলিম বলল, এখানে ওনার কোন ভরসা রাখবেন আপনি? ওনার ব্রেনের সমস্যা। পাগল ছেড়েকে নিচে রাতে কি এমন করে কবরের পাশে গিয়ে শুয়ে থাকে? নীলা কথাগুলো শুনছে আর হাঁটছে। তার কাছে এই কথাটির জবাব আছে, কিন্তু সে জবাব দিচ্ছে না, কারণ কথাটি তার কাছে সরাসরি বলেনি সেলিম। কথা বলেছে সালমা বেগমের কাছে। সালমা বেগমই জবাব দিলেন, বললেন, বৌমা পাগল হইলে তো তুইও পাগল। তুইও তো ভাইয়ের লগে কবরে থাকতে চাইছিলি। সেলিম কি বলবে এখন? তার কাছে কোনো যুক্তি নেই। তবুও সে বলল, আম্মা, তুমি শুধু শুধু বিপদটাই কাঁদতেছ। ওনার এখানে থাকার কোনো মানে হয় না। ভাইয়া তো আর এখন আর নাই, আর ওনারও তো একটা ভবিষ্যৎ আছে। এখানে না থেকে বাড়িতে থাকলে উনি ভালো থাকবেন। ওনাকে বাড়িতে পাঠিয়ে দাও। সালমা বেগম ছেলেকে তখন ধমক দিলেন। কোনো দিন ছেলেকে তিনি ধমক দেননি। সেলিমের মন খারাপ হলো, খুব মন খারাপ হলো। সালমা বেগম এই নিয়ে মাথা ঘামালেন না। তিনি ধীর পায়ে নীলার কাছে গেলেন। তারপর তার একটা হাত টেনে ধরলেন। নীলা ভয়ে জমে যাওয়া শরীর নিয়ে থমকে দাঁড়ালো। সালমা বেগম তখন স্পষ্ট গলায় বললেন, নীলা, আজ থেকে আমার বৌমা না, শুধু সে আমার মাইয়াও। আমার মাইয়া আমারে সাইরা কোনো দিন যাইবো না, কোনো দিন না। তার শাশুড়ির এই ভরসার কথাটি শুনে নীলার কান্না পেয়ে গেল। কি অদ্ভুত! নারীরা অত মায়াবতী হয় কেন? ঘরে ফিরে সালমা বেগমের দু চোখ আর এক হলো না। অনেকক্ষণ শুয়ে থাকার পর তিনি নীলাকে বললেন, বৌমা, তুমি আর ওইখানে যাইও না, কেমন মা? নীলা বড় কাতর গলায় বলল, আমি তার কথার অবাধ্য হব কিভাবে আম্মা? তিনি যে আমার স্বামী। সালমা বেগম চমকে উঠলেন। তার কথার অবাধ্যে যাইবা মানে? আম্মা, তিনি আমার সাথে গল্প করতে ডাকেন। আমি ছাড়া আর কে গিয়ে তার সাথে গল্প করবে? সালমা বেগম বুঝতে পারলেন নীলা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। সে তার নিজের ভেতরেই নাইমের একটা সত্তা দাঁড় করিয়ে নিয়েছে। সেই সত্তার ডাকে সাড়া দিয়ে সে সারা রাত বিরাতে কবরের পানে ছুটে যায়। শুয়ে থাকে কবরের সাথে তার গা মিশিয়ে, কথাও বলে। সালমা বেগম বললেন, নাইম তোমার সাথে কথা বলে ওইখানে গেলে? বলে। কি কথা বলে? নীলা লজ্জায় বালিশে মুখ লুকিয়ে ফেলে বলল, কত কথা বলে। তারপর হি হি করে হেসে উঠল নীলা। কিন্তু এই হাসিটাকে সালমা বেগমের কিছুতেই অস্বাভাবিক মনে হলো না, কিংবা নীলাকে তিনি পাগলও ভাবছেন না। নীলার ওপর দিয়ে কতটা ধকল গিয়েছে তা তিনি জানেন বলেই তিনি মা, একজন মায়াবতী মা। শেষ রাতে মায়ের ওমের মতো শাশুড়ির গায়ের ওমের ভেতর শুয়ে থেকে চোখ দুটো মুদে এলো নীলার। আর তখনই কাণ্ডটা ঘটল। সে ঘুমে থেকেই দেখলো সন্ধ্যা হয়ে গেছে, আর তখন ঘরে কেউ নেই। সালমা বেগম কোথায় যেন গিয়েছেন, শুধু ঘরে আছে সেলিম।
তার চেহারা কেমন অগ্নি মূর্তির মতো ধারণ করেছে। তার ঠোঁটে কেমন শয়তানি হাসি ঝুলে আছে, আর তার কাঁধে একটা মস্ত কালো রঙা ব্যাগ। সে এগিয়ে আসছে কেমন অদ্ভুতভাবে হেঁটে। তারপর নীলার কাছে এসেই তার একটা হাত টেনে ধরল। নীলাকে সে এবার টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। নীলা ভয়ে আঁতকে উঠল। সে তার সমগ্র শক্তি এক করে গলায় এনে মিশিয়ে চিৎকার করে ডাকলো তার শাশুড়ি মাকে। কিন্তু শাশুড়ি মা তার ডাক শুনতে পেলেন না। কি ভয়ঙ্কর বিপদে পড়েছে নীলা! এই বিপদ থেকে তার বাঁচার উপায় কি? কে এসে বাঁচাবে এখন তাকে? নীলা চেষ্টা করেছে ওর হাত থেকে ছুটে যেতে। একবার কুটুস করে একটা কামড়ও বসিয়েছে সেলিমের হাতে। এতে সেলিমের কিছুই হলো না, সে শুধু হাসলো। সেই হাসির কি বিকট এবং ভয়ঙ্কর আওয়াজ! হাসির শব্দে নীলার মনে হলো এই বুঝি তার কান ফেটে যাচ্ছে। সে ভয়ে ভয়ে বলল, আমায় আপনি কোথায় নিয়ে যাচ্ছেন এভাবে? সেলিম কোনো জবাবই দিল না, বরং সে তখন এমন ভাব করলো যেন নীলার কথাটা সে শুনতেই পায়নি। নীলার এখন খুব বাবার মুখটা মনে পড়ছে। ছোটবেলায় একবার বড় বিপদে পড়েছিল সে। তাদের বাড়ির সামনে যে পুকুর আছে সেই পুকুরের ঘাটে সন্ধ্যাবেলায় পা ধুতে গিয়ে ঘাটের শ্যাওলায় পা পিছলে ধুম করে সে পড়ে গেল পুকুরের জলে। তখন আবার সে সাঁতারও জানে না। গভীর জলের দিকে গিয়ে সে শুধু তলিয়েই যেতে লাগলো। নিরুপায় নীলা তখন ভাবলো আর বুঝি সে বাঁচবে না। কিন্তু সে সেবার বেঁচে গেল। কিভাবে যেন তার বাবা টের পেয়ে এই সন্ধ্যাবেলাতেই লাফ দিয়ে পুকুরে নেমে গেলেন। তারপর খুঁজে বের করে টেনে তুললেন তাকে। কিন্তু এবার কে বাঁচাবে তাকে? এখন তো বাবা অনেক দূরে। নীলাকে সেলিম নিয়ে এসেছে জঙ্গলের উঁচু মতো একটা পরিত্যক্ত ভিটাতে। সেই ভিটাতে নানান গাছগাছরা। কিছু কিছু গাছ এত বড় আর লম্বা যেন মেঘ বেদ করে আকাশ ছুঁয়ে ফেলেছে। তারপর নীলা দেখল পাশেই একটা ভাঙাচোরা কাঠের ঘর। সেই ঘর মানুষ শূন্য, আর ঘরটা দেখতেও কেমন জানি বুক ধকধক করে ওঠে। ভয়ে গা জমে যেতে চায়। নীলা মনে মনে আল্লাহর নাম নিল। সে ধোয়া ইউনুস পড়ল। এই দোয়া জপে মাছের পেট থেকে বেঁচে গিয়েছিলেন নবী ইউনুস। এখন সে কি বাঁচতে পারবে এই দোয়া জপে? কিন্তু না, সেলিম আরও ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। সে এবার নীলার শাড়িটা একটানে খুলে ফেললো। তারপর সেই শাড়ি দিয়ে নীলাকে মস্ত খুঁটিটার সাথে বেঁধে ফেললো। নীলা বলল, আল্লাহর দোহায় আপনি আমারে জীবন ভিক্ষা দেন। কিন্তু সেলিম তার অনুনয় শুনল না। সে তার ব্যাগ থেকে কেরোসিনের বোতলটা বের করে নীলার সারা শরীরে কেরোসিন ছিটিয়ে দিল। তারপর পকেট থেকে দিশলাই বের করে বলল, খুনের বদলে খুন, মৃত্যুর জন্য তুই প্রস্তুত হয়েছে ডাইনি? সেলিম জ্বলন্ত দিশলাইয়ের কাঠিটা নিয়ে এগিয়ে আসছে নীলার দিকে। নীলা চোখ বন্ধ করে প্রকাণ্ড জোরে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও! সালমা বেগম হঠাৎ আঁতকে উঠলেন নীলার চিৎকার শুনে। তিনি আধঘুমো চোখে তাকিয়ে দেখেন নীলা থরথর করে কাঁপছে আর তার সারা শরীর কলকল করে ঘামছে। সালমা বেগম তার পিঠে হাত রেখে বললেন, কি হয়েছে মা, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখছো গো মা? নীলার মুখ দিয়ে কোনো রা বের হচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করার পর বড় কষ্ট করে সে বলল, পানি পানি খাবো। সত্যিই পানির তেষ্টায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সালমা বেগম তড়িঘড়ি করে বিছানা থেকে লাফিয়ে উঠে রান্নাঘরে গেলেন। ওখান থেকে গ্লাস ভর্তি পানি এনে দিলেন নীলার হাতে। নীলা সেই পানি ঢকঢক করে গিলে ফেললো মুহূর্তে। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, সেলিম সেলিম ভাই আমায় মেরে ফেলতে চায়। সালমা বেগম কিছুই বুঝতে পারলেন না। তিনি নীলার ভয় মাখা নীল মুখটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। নীলা তারপর সব কিছু খুলে বলল। সালমা বেগম হেসে বললেন, সকালবেলা স্বপন হইলে মিশা স্বপন। এই স্বপন দেখা ডরানের কিচ্ছু নাই মা। সকল মন্দ আল্লাহ পাক তারাইয়া নিব। আসল কথা কি মা, নাইমের মরণের দিন সেলিমের আচরণে তোমার ভিতরে ডর ঢুকে গেছে, এই জন্যই এমন স্বপন দেখছো। নীলা কথা বলল না, চুপ করে রইল। সালমা বেগম বললেন, সেলিম এরকম না মা, তার ভিতরে রাগ গোসা বলতে কিচ্ছু নাই, ঠান্ডা মানুষ। কিন্তু ওই দিন তার ভাইয়ের মৃত্যু তারে অনেক কষ্ট দিছে। সেই কষ্ট সহ্য করতে না পাইরা সে তোমার লোকে এমন করছে। নীলা বলল, মা আমার এখানে ভয় করে, অনেক ভয় করে। সালমা বেগম হেসে বললেন, কোনো সমস্যা নাই, তোমার আব্বার কাছে খবর পাঠাইতেছি, তিনি আয়সা তোমারে নিয়ে যাইবেন। তারপর যখন ডর কাটবো তখন আসবা। নীলা বলল, আচ্ছা। ফয়জুর রহমান এসেছেন নীলাদের বাড়িতে। মেয়েকে সঙ্গে করে নিয়ে যাবেন তিনি। কিন্তু সমস্যা হলো নীলা এখন বলেছে সে যাবে না। সে রান্নাঘরে গিয়ে তার শাশুড়ির কাছে কেমন মন মারা হয়ে বসে রইল। সালমা বেগম লক্ষ্য করে বললেন, মনমরা কেন গো মা? নীলা প্রায় কেঁদে ফেলল। সে কেঁদে কেঁদেই বলল, আমি যাব না আম্মা, এখানেই থাকবো। সালমা বেগম হাসলেন। তারপর নীলার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বললেন, কাইন্দো না কইলাম, আমি জানতাম মারে
সাইরা মেয়ে কোনোদিন চাইতে পারবো না, কোনো দিন না। ফয়জুর রহমান তার মেয়েকে পাগলের মতো ভালোবাসেন। নীলা যখন বাবার কাছে এসে দাঁড়িয়ে বলল, আব্বা, আমি 4 মাস পরে যাব এখান থেকে, এখন যাব না। ফয়জুর রহমান খিলখিল করে হেসে উঠে বললেন। ঠিক আছে মা। নীলা তখন খালিদের কথা জিজ্ঞেস করলো। সে বলল, বাবা, খালিদ কেমন আছে? ভালো আছে। আমার কথা জিজ্ঞাসা করে না? করে তো, প্রথম প্রথম কাঁদতো তো লেগা, এখন অবশ্য কাঁদে না, মাঝে মধ্যে মনে হইলে জিজ্ঞেস করে। নীলার কেন জানি হঠাৎ কান্না পাচ্ছে। সে এবার জিজ্ঞেস করলো, খালিদ কি একা একা ঘুমাতে পারে? তোর মার সাথে ঘুমায়। নীলার এবার যা কান্না পেল, সে সত্যিই হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ভাবলো, মানুষ বড় অদ্ভুত প্রাণী। তাদের জীবন কারোর জন্য থেমে থাকে না, যেমন খালিদের থাকছে না তার জন্য, কিংবা তার থাকছে না খালিদের জন্য। ফয়জুর সাহেবের খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। তার কান্না আসছে বুক ভেঙে, কান্না আসছে তার মেয়েটির কষ্টের কথা মনে করে। আহারে, এমন লক্ষ্মী একটা মেয়ের জীবন কী করে এমন হয়ে গেল? অন্য কারোর মেয়ের তো এমন হলো না, তার মেয়ের কেন এমন হলো? তিনি কি অত বড় পাপ করেছেন যে এর মতো এত বড় শাস্তিটা তার মেয়েকেই শুধু পেতে হলো? সময় কারোর জন্য থেমে থাকে না, সে বয়ে চলে তার আপন গতিতে। নীলার বিয়ের আজ 2 মাস 16 দিন পার হলো, আর তার বিধবা হওয়ার আজ 2 মাস 15 দিন। এই সময়ের প্রত্যেকটা সেকেন্ড জানে নীলার দীর্ঘশ্বাস কতটা ভারী। সে এখন শব্দ করে কাঁদতেও পারে না। সে কাঁদে নীরবে, চুপি চুপি, অন্ধকারে, যেন কেউ না দেখতে পায় তার এই আহাজারি, তার এই দুঃখ। কিন্তু একজন ঠিক দেখেন তার এই কষ্ট। তিনি জানেন তার দীর্ঘশ্বাসের ওজন। বিকেল, দগদগে সূর্যতেই ছাড়িয়েছে অনেকখানি। নীলা রোজ দিনের মতো নাইমের কবরের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাড়ি ফিরল। এই সময় সেই মধ্যবয়স্ক 2জন মেয়ে মানুষের গলায় থমকে দাঁড়ায়। ওরা কথা বলছে ঘরের বারান্দায় বসে। একজন নীলাদের ঘরের কাজের মেয়ে কুলসুম, আর অন্যজনও বাড়ির খালেদা দাই। খালেদা দাই বলেছে, মাইনসে কই না মার চাই মাসির দরদ বেশি, নাইলে কি আর নিজের বাপ মা থুইয়া মোরা পতির মায়ের সেবার লাইগা পয়রা থাকে কোনো মানুষ? কুলসুম তখন খিলখিল করে হেসে ওঠে, বলল, না গবু, তুমি ঘটনা ধরতে পারো নাই। মার চেয়ে মাসির দরদ বেশি না, স্বামী চেয়ে দেওরের দরদ বেশি। বলেই আবারও হেসে উঠল কুলসুম। খালেদা দায় কথাটা শুনে চোখ কপালে তুলল, তারপর অদ্ভুত কণ্ঠে বলল, হাসাইনি? কুলসু জীবনে মিছা কয় না বাবু, সে তার স্পষ্ট নয়নে দেখা কথা কয়। কুলসু, কি দেখতেছো? সিলান কিছু দেখছো? বু, তুমি কখন যাও তো, আয়েশা শুনবো পরে। ও হনি যাইগামগা, খালি ক সিলান কিছু দেখছো? তয় দেখছি না তো কি, রাত নিশি হইলেও বুড়া শাওরিরে ঘুম পাতাইয়া দেওরের শৈলেতা দেয় আয়েশা মাগি। বলেই অশ্লীল হাসিতে ভেঙে পড়ে কুলসুম। খালেদা দাই দ্রুত পায়ে কেটে পড়ে। নীলার তখন মনে হয় তার পায়ের নিচে কোনো মাটি নেই বুঝি। সে কেমন অসহায়ের মতো আকাশের দিকে তাকায়, তারপর দেখে তার চোখ দুটি জলে জলে উঠছে। সে এবার দ্রুত হেঁটে ঘরের ভেতর ঢুকে যায়। ঘরের ভেতর ঢুকে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। তারপর বিছানায় উপুর হয়ে পড়ে গিয়ে ডাউস বালিশের পেটে মুখ ডুবিয়ে কাঁদতে শুরু করে। আহা, সে কি কান্না! তার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, খুব খুব অসহায়। নীলা ভাবছে তার নিজের কথা, মেয়ে হয়ে জন্মানোর অপরাধের কথা। এখানে থাকা কি তার ঠিক হচ্ছে না? তবে তাকে নিয়ে সমাজে সবাই সমালোচনায় মেতে উঠেছে। এই জন্যই তো সেলিম ওই দিন বলল তাকে বাড়ি চলে যেতে। সে বাড়ি চলে যাবে, এখানে আর এক মুহূর্তও না। নীলা চিঠি লিখল, তার বাবার কাছে চিঠি লিখল। সেই চিঠি লিখতে গিয়ে চোখের জলে ভিজে উঠল অক্ষর। সে আবারও সেই চিঠি ছিঁড়ে ফেলল, তারপর আবারও লিখল, আবারও ছিঁড়ল। কেন এমন করছে সে? নীলা কী করবে কিছুই বুঝতে পারছে না। সে এখন ভাবছে এতদিন তো সে সহ্য করেছেই, এখন আর কটা দিন? এই তো 4 মাস হয়ে এলো। সে কষ্ট করে থাকবে, থাকতেই হবে তাকে। সালমা বেগম ঘরে ছিলেন না, তিনিও বাড়িতে বেড়াতে গিয়েছেন। ওখান থেকে এসে দেখেন নীলার চোখ মুখ লাল, ফুলে ফেপে আছে। তিনি দেখেই বুঝলেন নীলা কেঁদেছে। সালমা বেগম তার কাছে গেলেন, তারপর নীলার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, মন খারাপ মা? নীলা কথা বলতে পারল না, তার কান্না এসে গেল। সে কাঁদো কাঁদো গলায় বলল, আমার কষ্ট হয় আম্মা, আমার অনেক কষ্ট হয়। সালমা বেগম তাকে সান্ত্বনা দিলেন, বললেন, আল্লাহ পাক সব সমাধান করবেন মা, আল্লাহ পাক সব সমাধান করবেন। কিন্তু নীলা জানে তার জীবনে কোনো সমাধান নাই। কীভাবে সমাধান হবে? একমাত্র মৃত্যুই তার সহজ সমাধান। মৃত্যুর আগে তো আর তার নাইমের কাছে যাওয়া সম্ভব না। সে রাতে নীলা এক অদ্ভুত সুন্দর স্বপ্ন দেখল। সে দেখল ওই দিনের স্বপ্নের ভিটেখানি এখন একটা ফুলের বাগান। সেখানে কত জাতির যে ফুল ফুটে আছে, আর কত রঙের প্রজাপতি, পাখি, আর ভাঙা ঘরটা এখন নতুন।
কী যে সুন্দর লাগছে দেখতে। সে দাঁড়িয়ে আছে ঘরের সামনে, তার পরনে লাল টুকটুকে একটা শাড়ি। সে অপেক্ষা করছে একজনের জন্য। এই একজনটাকে নীলা দেখলো সামনের রাস্তা ধরে নীল পাঞ্জাবি পরে কেউ একজন এগিয়ে আসছে। নীলা ভালো করে দেখার চেষ্টা করলো মানুষটাকে, কিন্তু সে স্পষ্ট দেখতে পাচ্ছে না। স্বপ্নেই তার কান্না পেয়ে গেল। ঘুম ভাঙলো তার কান্না নিয়ে, কিন্তু আজকের কান্না সে তার শাশুড়িকে দেখালো না। সে নাইমের কাছে গিয়ে সব কিছু বলবে বলে বিছানা থেকে ধীরে স্থিরে উঠে টিপ টিপ পায়ে দরজা খুলে সে চলে গেল নাইমের কবরের কাছে। কিন্তু ওখান থেকেও সে এলো প্রচণ্ড কান্না নিয়ে, কারণ নাইম তার সাথে আজ কোনো কথা বলেনি। সে তার সাথে কী নিয়ে রাগ সে বুঝতে পারছে না। ঘরে ফিরতেই নীলা দেখলো সালমা বেগম জেগে উঠেছেন। তিনি তাকে দেখেই বললেন, নাইমের কাছে গেছিলাম মা। নীলা কাঁদো কাঁদো গলায় বলল, জি মা। তারপর সে গাঢ় কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে সে বলল, তিনি আমার সাথে কথা বলে না আম্মা, আমার সাথে কথা বলে না। সালমা বেগম নীলার দিকে তাকিয়ে তার কান্না দেখছেন আর মনে মনে জপছেন, পৃথিবীতে এমন পবিত্র মেয়ে আমি আর দেখি নাই। পৃথিবীতে এমন পবিত্র মেয়ে আমি আর দেখি নাই। নীলা আজ চলে যাবে বাপের বাড়ি। সকালবেলা তার বাবা ফয়জুর সাহেব এসেছেন। বাবাকে কতদিন পরে দেখছে নীলা। ফয়জুর রহমান ঘরের তোড়ে এসে যখন নীলাকে মা বলে ডাকলেন, তখন নীলার খুব অভিমান হলো। তার বাবা অনেক দিন ধরে তাকে দেখতে আসে না। এই জন্য সে মনে মনে ঠিক করেছে আজ বাবার কাছেই যাবে না, লক্ষ্মী থাকবে। কষ্ট পেয়ে বাবা বুঝুক আপন মানুষদের অবহেলার কি যন্ত্রণা। কিন্তু নীলা কি কষ্ট দেবে তার বাবাকে? ফয়জুর রহমান যখন দ্বিতীয়বার মা বলে ডাকলেন তাকে, তখন ঘরের দরজা এক টানে খুলে সে পাগলের মতো দৌড়ে বেরিয়ে গেল তার বাবার কাছে। তারপর বাবার বুকে জলের মতো ঝাঁপিয়ে পড়ে হাওমাও করে কেঁদে উঠল। এ যে কত অভিমানের কান্না, কত ভালোবাসার কান্না, তা কি সহজ করে দুবাক্যে প্রকাশ করা যায়? ফয়জুর সাহেবের বুকে নীলা ছোট্ট ছোট্ট কেল বসে কান্না ভেজা গলায় বলছে, আব্বা, তুমি আমায় ভুলে গেছো? তোমরা সবাই আমায় ভুলে গেছো। আমি অপয়া হয়ে গেছি না আব্বা? ফয়জুর সাহেবের দু চোখ জলে ভরে গেছে। তার জল তেষ্টায় শুকনো গলায় কান্না জমেছে অনেক। তার এই মুহূর্তে মনে পড়ছে সেই ছোট্ট নীলার কথা। তিনি তখন ঢাকায় থাকেন, একটা ফার্মে চাকরি করেন। বাড়ি ফেরেন অনেক দিন পর পর। সেই অনেক দিন পর ফেরার কারণে নীলা প্রথম অভিমান করে থাকতো, কিন্তু এক দুবার মায়া ভরে ডাকলে আর গা ধরে থাকতে পারতো না। তখন দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়তো বুকের ওপর। তারপর তার বুকের ওপর ছোট্ট গোল গোল হাতের কিল বসিয়ে বলতো, আর কোনোদিন দেরি করে আসবা তুমি? আর কোনোদিন দেরি করে আসবা? যদি আরেকবার দেরি করে আসো তবে কিন্তু মেরে ফেলবো তোমায়। ফয়জুর রহমানের চোখ থেকে জল নেমে পাঞ্জাবি ভিজে যাচ্ছে। তিনি হঠাৎ কেঁদে উঠলেন শব্দ করে। এক অপার্থিব দৃশ্য। বাবা আর মেয়ে দুজন দুজনাকে জড়িয়ে ধরে কাঁদছে, এমন দৃশ্য বড় মায়াময়। সালমা বেগম এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হলেন। অনেক কষ্টে নিজের কান্না আড়াল করে বললেন, বেয়াই, বাপ মেয়ে কান্দনের অনেক সময় পাইবেন, এখন ঘরে আসেন। অনেকদিন পর আপনারে পাইছি, এই সময়টা আপনার সাথে আনন্দে কাটাইতে চাই। ফয়জুর রহমান বড় কষ্টে নিজেকে সংবরণ করলেন। তারপর নীলাকে শান্ত করে তার একটা হাত ধরে ঘরে গেলেন। নীলা তার বাবার সাথে খাটের ওপর বসতে বসতে বলল, খালিদ কেমন আছে আব্বা? ভালো আছে, আমার সাথে আসতে চাইছিল, আনি নাই আমি। আনলে না কেন বাবা? বড় অভিমানী গলায় কথাটা বলল নীলা। ফয়জুর রহমান বললেন, আজ তো তুই আমার সাথে যাবি, আনলে আর লাভ কি? ছোট মানুষ শুধু কষ্ট করে হেঁটে আসবে। এই সময় ঘরে এলো সেলিম। সে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলো ফয়জুর রহমানকে। নীলা তখন ওখান থেকে উঠে চলে যেতে যেতে বলল, তোমরা কথা বলো আব্বা, আমি শরবত নিয়ে আসি। নীলা উঠে যেতেই শরবত নিয়ে এলেন সালমা বেগম। তিনি এসে শরবত দিয়ে আবার চলে গেলেন। ফয়জুর রহমান শরবত খেয়ে ট্রের ওপর শূন্য গ্লাসটা রাখতে রাখতে বললেন, জমিনে ধানের সাজ কেমন গো বাবা? পোকা টোকা তো ধরে নাই? সেলিম বলল, না তাহলে সব আলহামদুলিল্লাহ, ধানের সাজ ভালো। এখন একটু বৃষ্টি হলে অনেক ভালো ধান হবে। ফয়জুর রহমান হাসলেন, হেসে বললেন, আজ তো নীলাকে নিয়ে চলেই যাব। তুমি মাঝে মধ্যে বেআইন সাহেবকে নিয়ে বেড়াবা আমাদের বাড়িতে। ফয়জুর রহমানের কথাটা শুনে সেলিমের কেন জানি হঠাৎ কষ্ট অনুভব হলো। এই এতদিন ধরে নীলা এখানে থাকায় সে তো তাদের ঘরেরই একজন হয়ে উঠেছিল, আর এখন চলে যাবে এই কথাটা ভেবেই তার কষ্ট হচ্ছে। তার এখন মনে হচ্ছে পৃথিবীটা কি ভীষণ অদ্ভুত এক জায়গা, এবং মানুষের জীবনটা আরও বড় অদ্ভুত। আর যদি তার ভাই বেঁচে থাকতো তবে নীলা এখানেই থাকতো, কোনো দিন চলে যেত না। তার ভাইয়ের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে হতো। সেই ছেলেমেয়েরা তার হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ডাকতো কাকা কাকা বলে। আহারে, এমন কেন হলো তবে?
তারপর সেলিম ফয়জুর রহমানকে নিয়ে গেল নাইমের কবরের কাছে। কবরটা কেমন এখন পুরনো দেখাচ্ছে। কবরের ভেতর শ্যাওলা জমেছে, লতাপাতাও বেড়ে উঠেছে কিছু। সেলিম কবরের ভেড়ায় হাত দিয়ে হাওমাও করে কেঁদে উঠল। ফয়জুর রহমান তাকে জড়িয়ে ধরলেন, ধরে ভেজা গলায় বললেন, কাইন্দো না বাপ, ভাইয়ের আত্মায় কষ্ট পাইব। সালমা বেগম চুপ হয়ে আছেন, একটা কথাও বলছেন না। তার চোখ টলমল করছে জলে। নীলা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তার শাশুড়ির কাছে। সে কাপড় চোপড় পরে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। সালমা বেগম অনুমতি দিলেই ঘর থেকে বের হয়ে স্বামীর কবর হয়ে একেবারে রেডি হয়ে চলে যাবে বাড়ি। কিন্তু শাশুড়ির অনুমতি মিলছে না, তিনি কথাই বলছেন না। নীলা তার পায়ের কাছে বসে বলল, আম্মা, আপনি গিয়ে কয়দিন পর পর আমায় দেখে আসবেন। আপনাকে না দেখে আমি থাকতে পারবো না। সালমা বেগম কেঁদে উঠলেন, হাওমাও করে কেঁদে উঠলেন। তিনি এবার জড়িয়ে ধরে ফেললেন নীলাকে। তারপর বললেন, তুমি আমার বৌমা না মা, তুমি আমার মাইয়া, আমার লক্ষ্মী মাইয়া। মাগো, তোমারে সারা আমি থাকবাম কেমনে? আমার ঘর দুয়ার অন্ধকার হইয়া যাইব গো মা। নীলাও কাঁদছে, তার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদছে। তারপর তারা গেল বাড়ির পেছনে নাইমের কবরের কাছে। একসাথে কাঁদতে কাঁদতে গিয়ে নীলা কবরের ভেতর ঢুকে এক মুঠো মাটি হাতে নিয়ে গুঁড়ো করে সারা গায়ে মেখে নিল তার। তারপর বলল, আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আপনি এখন থেকে সব সময় আমার সাথে থাকবেন। এই দৃশ্যটা দেখে সালমা বেগম চিৎকার করে কেঁদে উঠলেন, যেন পৃথিবীতে এমন বদ্যনার দৃশ্য আরেকটিও নাই। নীলা চলে যাওয়ার সময় সালমা বেগমের পা ছুঁয়ে সালাম করলো। সালমা বেগম তাকে টেনে নিলেন বুকে। বুকে নিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মারে বুইল্লা যাইবা তুমি না? নীলা ভেজা গলায় বলল, কোনো দিন না আম্মা, আমি ভুলতে পারবো না। বলেই কেঁদে ফেলল এবং কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরল নীলা। নীলা বাড়ি ফেরার 3 দিন পরেই তার শাশুড়ি চলে এলেন তাদের বাড়িতে। ফয়জুর রহমান তাকে দেখে অবাক হয়ে গেলেন। নীলা এসেছে মাত্র 3 দিন হয়েছে, এর মধ্যেই তিনি হঠাৎ চলে এলেন কেন? জাহানারা বেগম ঘরের লোয়া খেয়ে বসে নীলার মাথায় বিলি কেটে দিচ্ছেন। দীর্ঘদিন চুলের যত্ন না নেয়ার কেমন ধূসর হয়ে আছে তার চুল, অথচ ঘরে থাকতে এই চুলের কি যত্ন নিত নীলা। পরিপাটি হয়ে সেজে গুজে থাকতো সবসময় সে। নীলার চুলের ভেতর তেলে চুবিয়ে রাখা আঙুল চালাতে চালাতে তাকে আদরে গলায় বকাঝকা করছেন তিনি। কি হাল করে রাখছে দেখো চুলের। তোর শাশুড়ির কি তেল কিননের পয়সা নাই? মার এসব আহ্লাদি কথায় রাগ করা উচিত নয়, কিন্তু নীলার রাগ উঠে যায়, তার মুখে কেমন ভার হয়ে থাকে। জাহানারা বেগম তাই আবার ওর মাথায় আস্তে করে চাটি মারেন। তারপর বলেন, শাশুড়ির জন্য একেবারে বিরাট দরদ হয়ে গেছে, কিছুই বলা যায় না। মুখ ভার করে ফেলেন তিনি। জগতে এমন শাশুড়ি আর নাই। কিপটে একটা শাশুড়ি, তার জন্য এত দরদ। নীলা এবার কথা বলে। সে চাপা গলায় বলে, আম্মা, তিনি কিপটে না, তার মন কত বড় তুমি জানো না। আমার চেয়ে বড়? জানি না। জাহানারা বেগম অনেকক্ষণ চুপ করে থাকেন। তারপর বলেন, তোর বড় মামা একটা আলাপ করছিল। ছেলে প্রাইমারি স্কুলের শিক্ষক, বয়স কম, স্ত্রী সন্তান জন্ম দিতে মারা গেছে। নীলা চুপ করে রইল। তার ভেতরটা কেন জানি হঠাৎ নাড়া দিয়ে উঠল। বুক ভেঙে কান্না এসে যেতে চাইছে খুব। সে দ্রুত আঁচলে মুখ ঢাকলো। জাহানারা বেগম লক্ষ্য করে বললেন, বোকামে, এভাবে তো দিন যাবে না। মেয়ে হয়ে জন্মাইছস, একা একা তো আর জীবন কাটবো না। আমরা কয়দিন বাঁচবো বল? নীলা আঁচলে মুখ ঢেকে কেঁদে ফেলে। জাহানারা বেগম তাকে কাছে টেনে নেন। তারপর ভেজা গলায় বলেন, কপাল, সব কপাল রে মা, নইলে এই দিন কেন ঘটে তোর? নীলা তার কান্নামাখা গলায় বলে, পারবো না আমি আম্মা, ইনারে ভুলে গিয়ে নতুন কাউরে। জাহানারা বেগম আর কোনো কথা বলেন না। তার নিজেরও খুব কান্না এসে যায়। তাই তিনি কান্না লুকাতে কৌশল করে এখান থেকে উঠে রান্নাঘরের দিকে চলে যান। তারপর কাঁদেন, লুকোচুরি করেই কাঁদেন। খালিদের সাথে উঠোনে বসে নীলা গল্প করছে। খালিদের কী যে রাগ আর অভিমান ছিল তার বোনের প্রতি, সে তো প্রথমে কথাই বলতে চায়নি। সে একেবারে বলে দিয়েছে, যে আমায় একা রেখে চলে যায় তার সাথে কথা বলি না আমি। তারপর নীলা তাকে কত করে যে রাগ ভাঙিয়েছে। খালিদ একটা কাঁঠাল পাতা কুড়িয়ে এনেছে। সেই পাতা নিয়ে নীলার কাছে এসে বলল, বুবু, কাঁঠাল পাতা খাই। নীলা তার কান টেনে ধরে বলল, তুই কি ছাগল? খালিদের তখন ভীষণ ডাক পেয়ে বসে। সে তেড়ে যায় নীলার দিকে, বলে, তোমার জামাই ছাগল? নীলার শূন্য বুকটা কেমন ধক করে কেঁপে ওঠে। তখন চোখ ছলছল করে ওঠে লবণ জলে। পায়ের নিচের মাটি সরে যেতে থাকে দূরে। খালিদ তার বোনের ফ্যাকাশে মুখটার দিকে তাকায়, তাকিয়ে থাকে আর তাকিয়েই থাকে এক দৃষ্টিতে। ফয়জুর রহমান খেতে কুমড়োর মাচা বাঁধছিলেন।
ক্ষেতের গা ঘেঁষে ছুটে গেছে শহরের দিকে কাঁচা সড়ক। সেই সড়কে একজন মেয়ে মানুষকে হেঁটে আসতে দেখে তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। এই মহিলাকে তিনি চেনেন, নীলার শাশুড়ি সালমা বেগম। তিনি বুঝতে পারলেন না কিছুই। নীলা বাড়ি ফেরার 3 দিন পরেই তার শাশুড়ি চলে এলেন তাদের বাড়িতে। ফজলুর রহমান তাকে দেখে অবাক হয়ে গেলেন। নীলা এসেছে মাত্র 3 দিন হয়েছে, এর মধ্যেই তিনি হঠাৎ চলে এলেন কেন? সালমা বেগম দূর থেকে দেখেই চিনে ফেললেন ফজলুর রহমানকে, তাই কাছে এসে বললেন, থাকতে পারলাম না বেয়াই। মেয়েরে সারা কি একলা একলা তাহন যায়? এই 3 দিন আমার কাছে মনে হয়েছে 3000 বছর। ফজলুর রহমান অবাক হলেন ঠিকই, কিন্তু তিনি এমন ভাব করলেন যেন সালমা বেগমের এখানে হঠাৎ করে চলে আসাটা অস্বাভাবিক কিছু নয়। ফজলুর রহমান মাচা বাঁধার কাজ শিখে সালমা বেগমের ব্যাগটা হাতে নিয়ে বললেন, আসেন বেন সাহেব। তারপর যেতে যেতে কত কথা বললেন তারা। সালমা বেগম জিজ্ঞেস করলেন নীলার কথা, আর ফজলুর রহমান জিজ্ঞেস করলেন সেলিমের কথা, গোহালের গরু বাছুরের কথা, ধানি ক্ষেতের কথা। জাহানারা বেগম নীলার শাশুড়িকে এইভাবে হঠাৎ চলে আসতে দেখে চমকে উঠলেন। মনে হলো তিনি রাগও পেয়েছেন খানিক। কেন জানি তার ঈষৎ রাগ সালমা বেগমের প্রতি। মেয়ে বিধবা হলো বলেই কি না কে জানে, কিন্তু এতে সালমা বেগমের কী দোষ? তিনি তো ছেলে হারিয়েছেন, এজন্য তিনি দোষাবেন কাকে? নীলা এসে সালমা বেগমকে সালাম করলো। সালমা বেগম তাকে বুকে টেনে নিয়ে তার কপালে চুমু খেলেন, তারপর বললেন, লক্ষ্মী মা আমার। নীলা বলল, আম্মা, আপনি কেমন আছেন? সালমা বেগম বললেন, মাগো, তোমারে সারা এক দণ্ড ভালা থাকতে পারি না আমি। আমার কিছু ভালা লাগে না, খালি কান্দন পাই। নীলা বলল, আমারও খারাপ লাগে আম্মা। সালমা বেগম বললেন, তোমার সাথে নিয়ে যাইয়া মা আমি। তোমার সারা থাকতে পারতাম না আমি। নীলা চুপ হয়ে যায়। সে জানে তার বিয়ের আলাপ হচ্ছে, তার মা ওখানেই বিয়ে দিয়ে দিতে চাইবেন তাকে, কিন্তু নীলার বিয়ে করার ইচ্ছা নেই মোটেও। সে যে নাইমকে ভালোবাসে। সালমা বেগম বললেন, যাইবা না মা আমার সাথে? নীলা বলতে চাইছিল কিছু একটা, এর মধ্যে জাহানারা বেগম এসে গেলেন এখানে। তিনি এসে বললেন, বেয়াই সাহেব, মেয়ের বিয়ের আলাপ আসছে একটা, পছন্দ হলে হয়ে যাবে বিয়েটা। সালমা বেগম যেন হঠাৎ আঁতকে উঠলেন। তিনি কি বলবেন বুঝতে পারছে না। তার চোখ কেমন ছলছল করে উঠছে জলে। মুহূর্তে তিনি বুঝে গিয়েছেন নীলার প্রতি তো তার কোনো অধিকার নাই এখন আর। তিনি কি আর জোর করতে পারবেন নীলাকে নিয়ে যাওয়ার জন্য? তবু একবার তিনি বললেন, বৌমারে সারা আমি থাকবাম কেমনে? কথাটা বলে কেঁদে উঠলেন সালমা বেগম। জাহানারা তখন তাকে বুঝিয়ে বললেন, বোন, কি করবেন, সব কপাল। সেলিমের জন্য ঘরে বউ আনেন। বউ নতুন কাছে থাকলে নীলার কথা অতটা মনে পড়বে না, আর মনে পড়লে মাঝে মধ্যে এসে নীলাকে এসে তার শ্বশুরবাড়িতে দেখে যাবেন। সালমা বেগম সেলিমের নামটা শুনে বলতে চেয়েছিলেন সেলিমের লাইগা যদি বৌমারে রেখা দেয়, কিন্তু এই কথাটা বলতে গিয়ে তার কেমন বাঁধলো। মনে মনে তিনি ভাবলেন নীলা যদি এটা মেনে না নেয় তখন। রাতে সবার সাথে খাবার খেতে বসলেন সালমা বেগম, কিন্তু তিনি দেখলেন তার গলা দিয়ে খাবার নামছে না। গলায় কাটা হয়ে বিধে আছে ওর এই কথাটা। তিনি ফয়জুর রহমান সাহেব কিংবা জাহানারা বেগমের কাছে সেলিমের সাথে নীলার বিয়ে নিয়ে কথাটা বলতে চান, কিন্তু নীলাকে ভয় পেয়ে বলতে পারছেন না। নীলা যদি মেনে না নেয়, তিনি কি কথাটা তুলে দেখবেন একবার? নীলা তো মানতেও পারে না। তখন ভোর সকাল, গাছের পাতা ভেদ করে ফুলের মতো ফুটে উঠেছে লাল টুকটুকে দিবাকর। এই সময় জানালায় দাঁড়িয়ে এক ছোড়া দেয়ালের প্রণয় দৃশ্য দেখছিল নীলা, আর তার মা জানালার কাছেই মাচার দিকে বেড়ে ওঠা সবুজ পুঁইশাক তুলে রেখেছিলেন তার আঁচলের পেটে। সালমা বেগম তখন আমতা আমতা করে নীলাকে বললেন, বৌমা, তুমি আমারে পছন্দ করো না মা? নীলা খানিক চমকালো, তার চোখ মুহূর্তের জন্য পলক ফেললো। তারপর খানিক সময় চুপ করে থেকে সে বলল, আম্মা। সালমা বেগম মাথা উপরে তুললেন। নীলা আবারও বলল, আম্মা, আপনাকে আমি অনেক অনেক পছন্দ করি। আমি যা বলি তা শুনবা তুমি মা? আমি তোমার কাছে কিছু চাইলে তুমি তা দিবা? নীলা কথা বলল না, সে চুপ করে রইল। সালমা বেগম ফের বললেন, আমার একটা কথা রাখবা মা? এই কথাটা রাখলে সারা জনম তোমার দাসী হইয়া থাকবা মা। সালমা বেগম নীলার একটা হাত টেনে ধরে কেঁদে উঠলেন। নীলার খুব মায়া হচ্ছে এই মানুষটার জন্য, খুব খুব মায়া। কারণ নিজের কোনো পছন্দের মানুষ কাঁদলে ভীষণ খারাপ লাগে, তখন পছন্দের মানুষটির জন্য নিজেরও কেঁদে ফেলতে ইচ্ছে হয়। কিন্তু নীলা কাঁদল না এবং কথাও বলল না। সে তাকালো সামনে। বাইরে মাচার ওপর বসে থাকা দুটো দোয়েল, একটি ঠোঁটের ওপর অপরটি ঠোঁট রাখলো। নীলার চোখ কেমন ভিজে উঠেছে জলে। সালমা বেগম কাঁদছেন। তিনি আজ নিজেকে অনেক বড় অসহায় মনে করছেন। নীলাকে যে তিনি এত ভালোবাসেন তা আগে অতটা টের পাননি তিনি,
কিন্তু এখন তাকে হারানোর ভয়ে বুঝতে পারছেন নীলাকে তিনি অনেক বেশি পছন্দ করেন। তাকে ছাড়া তিনি কিছুতেই থাকতে পারবেন না। সালমা বেগম আবারও বললেন, বৌমা তোমারে আমি নিয়া যাইবো মা, সাথে কইরাই নিয়া যাইবো। জাহানারা বেগম বাইরে থেকে সব কিছু লক্ষ্য করছেন, শুনছেন। মনে মনে তিনি ভীষণ রাগ পাচ্ছেন, কিন্তু সেই রাগ তিনি প্রকাশ করলেন না। সালমা বেগম অবশ্যই এসব খেয়াল করছেন না। তিনি নীলার পাশে জানালার সামনে দাঁড়িয়ে ডাকলেন, বেআইন। জাহানারা তাকালেন। সালমা বেগম আবার বললেন, সেলিমের লাইগা বৌমারে আমি নিয়া যাইবো। জাহানারা বেগম কিছু বলার আগেই নীলা ওখান থেকে দৌড়ে চলে গেল ঘরের ভেতরে। জাহানারা বেগম খানিক সময় চুপ থাকলেন, তারপর বললেন, আপনার বিআইয়ের সাথে আলাপ করেন, এইসবে আমি নাই। সালমা বেগমের কেমন আশা আশা লাগছে। কেন জানি তার মনে হচ্ছে ফয়জুর রহমান অমত করবেন না এতে। একলা একা ঘরের দরজা বন্ধ করে দিয়ে বালিশে মুখ লুকিয়ে নীলা কাঁদছে। তার কেন জানি হঠাৎ নিজেকে অসহায় অসহায় লাগছে। তার শাশুড়ির প্রতি খুব রাগ হচ্ছে, আবার নাইমের কথাও মনে পড়ছে খুব। কিন্তু সমস্যা হলো নাইমের মুখের অবয়ব তার স্মরণে নেই। সে তীব্র চেষ্টা করে যাচ্ছে তার মুখের অবয়ব চোখের সামনে আনার জন্য, কিন্তু আসছে না। নীলা মনে মনে ডাকলো, নাইম, আই নাইম। নাইম তার ডাকে মোটেও সাড়া দিল না। নীলা এখন ভাবছে সেলিমকে নিয়ে। নীলা জানে তার বাবা সেলিমের ব্যাপারে অমত করবেন না, কিন্তু সে ভাবছে সেলিমকে নিয়ে সে কী করে সংসার করবে। নাইমকে ছাড়া তো সে আর কাউকে ভালোবাসে না। সালমা বেগম অবশেষে সব কিছু খুলে বললেন ফয়জুর রহমানের কাছে। ফয়জুর রহমান শুনে বললেন, মেয়ে তো আর জীবন ভর একা থাকতে পারবে না, বিয়ে শাদী তো তারে দিতেই হবে। কিন্তু সেলিমের ব্যাপারে অমত করে নাকি আল্লাহ জানে। সালমা বেগম তখন বললেন, আমি যেমনিই হোক রাজি করাই বউরে, যেমনিই হোক রাজি করা বই বেআই। ফয়জুর রহমান বললেন, দেখেন তারে বইলা দেখেন, মেয়ে রাজি হইলে তো আমার কোনো সমস্যা নাই। আমার দুঃখী মেয়েটার যদি সুখ হয় তাইলে আমার মনেও একটু শান্ত হয়। সালমা বেগম নীলার দুহাত টেনে ধরে বললেন, মাগো তোমার কাছে এই একটা আর্জি আমার, তোমারে আমি হারাইতাম চাই না গো মা, তুমি রাজি হইয়া যাও মা। সালমা বেগমের চোখে টলমল করছে জল। তিনি শক্ত করে ধরে আছেন নীলার দুটি হাত। তিনি এমনভাবে ধরেছেন যেন নীলাই একমাত্র তাকে রক্ষা করতে পারে। নীলা যেন এই বিপদের দিনে তার ত্রাণকর্তা, যেন নীলার হাত দুটো অথই সাগরে ভাসতে থাকা কোনো খড়কুটো, আর তিনি জলে ডুবে যেতে থাকা কোনো নাবিক। ডুবে যেতে যেতে বাঁচার জন্য তিনি আঁকড়ে ধরেছেন সেই খড়কুটো। তিনি বাঁচতে চান, বাঁচতে তাকে হবেই, যেভাবেই হোক। নীলা ভাবলো, অনেক ভাবলো, কিন্তু তার মন সায় দিচ্ছে না। অবশেষে তার কাছে এলেন ফয়জুর রহমান। তিনি হেসে নীলার পাশে বসে ডাকলেন, মারে। নীলা তাকালো, তার চোখ ফোলা ফোলা। দীর্ঘ সময় ধরে কাঁদার জন্য এমন হয়েছে। ফয়জুর রহমান বড় অনুনয়ের গলায় এবার বললেন, মারে, জগতে যদি কয়েকজন ভালো মানুষ থাকে তার মধ্যে তোর শাশুড়িও একজন। এই মানুষটার মনে কোনো প্যাচগোছ নাই রে মা, বড় সরল মহিলা তিনি। তোর কপাল মা এমন একজন শাশুড়ি পাইছস। তিনি যদি তোরে তার ঘরে রেখে দিতে চান তাইলে মা অমত করিস না। নীলা সব কিছু শুনে চুপ হয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। তার মন বারবার একই কথা বাজছে সুরের মতো করে। নাইমকে কি করে ভুলে যাবে সে? নাইমকে কি করে ভুলে যাবে সে? ফয়জুর রহমান আবার বলা শুরু করলেন। তিনি বললেন, নিয়তি হলো মা পরম সত্যর নাম। এই সত্য মেনে নিতে হবে মা। সেলিমের সাথে না হলেও অন্য কারো সাথে তোর বিয়ে হবেই। জীবন তো আর এইভাবে কাটবে না। আমরাও বেঁচে থাকবো না চিরদিন। একটু কষ্ট লাগলেও মেনে নাও, দয়া করে মেনে। নীলা হাওমাও করে তখন কেঁদে উঠল। বাবাকে সে না বলতে পারবে না, বাবাকেও সে প্রচণ্ড ভালোবাসে। অবশেষে নীলা রাজি হলো, যদিও তার মন সায় দিচ্ছে না, কিন্তু বাবা আর শাশুড়ির মন রাখতে তাকে রাজি হতে হলো। এছাড়া আর কোনো উপায় ছিল না যে তার। মানুষ তো বরাবরই এমন, বাস্তবতার কাছে তাকে হারতে হয় বারবার। পরম সত্য নিয়তিকে তার মাথা ঢুকে প্রণাম করতে হয়। আজ নীলার বাসন, না প্রথম বাসন নয়, এটা তার দ্বিতীয় বাসন, কিংবা প্রথম দ্বিতীয় বলে কোনো বিশেষণ নেই, এটা তার শুধুই বাসন। সে অবশ্য প্রথম বাসরের মতো অত সেজেগুজে বসে আছে না এখন। মুখে কোনো রং মাখেনি, কানে হাতে দামি ফুল চুড়ি নেই তার। সাধারণ একটা শাড়ি পরে বসে আছে সে। অপেক্ষা করতে তার আজ খুব ভালো লাগছে। তার মনে হচ্ছে এই অপেক্ষাতেই জীবন কেটে যাক। সেলিম আর না আসুক এখানে, সে একাই বসে থাকবে। কিন্তু সেলিম এসে গেছে, দরজায় টোকা দিয়েছে পরপর 3 বার। নীলা দরজা খুলে দিলে ভেতরে এসে লজ্জিত মুখে নিজ দিকে তাকিয়ে বলল, একটা বালিশ আর কাঁথা দেন, আমি মেঝেতে শুয়ে পড়ি।
নীলা খানিক সময় চুপ থাকলো, তারপর অতি কষ্টে মুখটা উপরের দিকে তুলল। সেলিমের দিকে তাকিয়ে সে হকচকিয়ে গেছে। এ কি সেলিম? তার সন্দেহ হচ্ছে, কারণ তার সামনে যে দাঁড়িয়ে আছে তার চেহারার অবয়ব নাইমের, একেবারে হুবহু নাইমের। সেলিম কাঁপছে ভয়ে এবং লজ্জায়, তার মুখে প্রবল আড়ষ্টতা, দেখতে লাগছে বোকাদের মতো। সেলিম আবারও বলল, বালিশের কাঁথাটা দিন, আমি নিচে শুবো। নীলা এবার হেসে ফেলল, হেসে বলল, আপনার জায়গা তো নিচে নয়। সেলিমও এবার হেসে ফেলল। নীলা সেই দিকে তাকালো। এ তো সেলিম নয়, নাইম। নাইমের মুখের অদল হাসি। নাইম হাসছে, সাদা মুক্তোর মতো দাঁত কেলিয়ে হাসছে।